দেশের যে ইয়া শিক্ষাগত যে রেকর্ড স্টার্ট। অবস্থাগুলা, হ্যাঁ ভাই বলেন। বাংলাদেশের ভাই যে শিক্ষাগত যে অবস্থাগুলা যেমন হচ্ছে যে আ স্কুল, কলেজ এটা কি এখন কেমন? মানে আমি শুনলাম যে স্কুল, কলেজ তো আপাতত অফ কইরা দিছে শুনলাম। কারণ আমি তো স্কুল কলেজের খোঁজ খবর ঐরকম নেইনি। তবে শুনলাম অনলাইনে ক্লাস হবে। আমিও তো অনলাইনে এরকম দেখতেছি। কিন্তু আমি বাস্তবে এরকম দেখিনি। কারণ আমি বাইরের দিকে এরকম খোঁজ খবরটা রাখিনি। অ্যা এজন্য জানা হয়নি এটা বাস্তবায়ন হয়েছে কিনা। উম তো আমি আসলে আ পলিটিক্যাল অত খোঁজ খবর রাখি না এখন। কারণ আমিও বাংলাদেশ এসব নিয়ে আমার রাখি না। হোপ খুবই কম। কারণ হইতেছে যে আ আমাদের থিংকিং প্রসেস এ একটু সমস্যা। আমাদের হচ্ছে যে এন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট টা আসলে খুবই কম। এইজন্য বাংলাদেশে আসলে ইন্ডাস্ট্রি গুলা গ্রো করতেছে না। যেটা আসলে অন্যান্য দেশে অনেক আগায় গেছে আরকি। হুম। তো আজকে আমরা যে আলোচনাগুলো করব সেটা হচ্ছে এই যে আপনি যেমন বাইরের দেশে লেখাপড়া করতেছেন। মনে করেন একজন গ্রামের ছেলেপেলে হয়ে যেমন আমি গ্রামে বসবাস করি। একজন গ্রামের ছেলেপেলে হয়ে কিভাবে বিদেশে লেখাপড়া করা যেতে পারে, তার স্টেপ গুলো কি হওয়া প্রয়োজন বা কেমন খরচপাতি হইতে পারে, কোন দেশে গেলে কিরকম খরচপাতি হইতে পারে, অ্যা বা ইনকামের সোর্সটা আছে কিনা, এগুলো নিয়ে আলোচনা করব। আবার মনে করেন যে গ্রামে থেকেও ফ্রিল্যান্সিং করা যায় কিনা, গ্রামে থেকেও কি ধরনের স্কিল শেখা যায়, কাদের সঙ্গে চলাফেরা করা উচিত বা কোন বয়সে কি ধরনের স্কিল শেখা উচিত, এই ধরনের আলোচনা। হ্যাঁ, করা যাইতে পারে। এগুলা আসলে হুম, খুবই নেইসের একটা জিনিস। তো ১ম এ যে বিষয়টা আসলে বলতে চাই সেটা হইতেছে যে, এই যে বললেন যে গ্রামে থিকা আ আসা। আমি নিজেই গ্রামের। হ্যাঁ, ওইজন্যই তো এই কারণ প্রশ্নটা হচ্ছে যে করেছি। আমার বাসাটা হচ্ছে যে আপনার দুহা নবাবগঞ্জ। এটা অনেক উন্নত একটা এরিয়া। বাট আমার যে বাসাটা পড়ছে সেখানে হইতেছে যে একটু গ্রাম টাইপের আরকি। কিন্তু আমাদের অনেক ভালো অ্যাক্সেস আছে শহরে যাইতে। বেশি সময় লাগে না। আ দ আ হুম। ধরেন ১০-১৫ মিনিট, ০.৫ ঘন্টার মধ্যে শহরে ইজিলি অ্যাক্সেস করা যায়। হুম, তো এইজন্য আরকি অত গ্রাম বলা যায় না, আবার হচ্ছে যে শহরও বলা যায় না আরকি, মিডল এ আছে। হুম, তো আমি কনসিডার করি গ্রামই। কারণ যেহেতু আমাদের যে এরিয়াটা আছে শিক্ষা অত বেশি উন্নত না। মানুষ অত বেশি প্রায়োরিটাইজ করে না আসলে শিক্ষাটাকে। মানুষই প্রায়োরিটাইজ করে মোস্টলি মিডল ইস্টে যায় আর না হয় ইউরোপে যায়। টাকা-পয়সা দিয়ে আরকি এরকমটা। আর ওই যে মানে ফ্রিল্যান্সিং তো ইনকামের বললাম। জন্য হোক আর ফ্রিল্যান্সিং এর একটা সবকিছু। কাহিনী বলি ভাই। ফ্রিল্যান্সিং এর একটা কাহিনী হইতেছে যে আমি যখন এসএসসি পাস করলাম মানে স্কুল। তো হুম, তখন কিন্তু গ্রাফিক ডিজাইন অনেক বুম করল। তো করোনা চলতেছিল যে তো এর আগে আমি ২০২০ টুকটাক সালে? শুনছিলাম কারণ আমাদের ঐদিকে এত গ্রাফিক ডিজাইন অত বেশি পরিচিত না কেউ। যে কি এটা সেটা মানে ফ্রিল্যান্সিং জিনিসটা অত পরিচিত না। গ্রাফিক্স একটু শুনছিলাম হালকা পাতলা। তো পরে আমার এক ফ্রেন্ডরে বললাম যে, "চল আমরা হইতেছে গ্রাফিক ডিজাইন শিখি। তো পোলাপ মানে অনেক টাকা-পয়সা কামায় এগুলা থেকে।" তো ও বেশি কেয়ার করে। কয়, "এ ভুয়া এই যে অনলাইনে দেখলে হচ্ছে যে হুম, আ হুম, দেখা যায় যে লাখ টাকা ইনকাম করুম। কিন্তু আসলে ওরকম না, ভুয়া জিনিস।" তো হুম, পরে ওরকম বেশি আর করি নাই আমরাও। আমি ভাবছি হয়তো এরকম টাইপের। কিন্তু আসলে এটা ওয়ার্ক করত। তো পরে যখন করোনা আসলো তখন তো এটা ম্যাসিভলি আসলে হইলো। গ্রোথ হইলো। সবাই হুম, আ ফ্রিল্যান্সিং করে। তো তখন আরকি আমরা একটু আফসোস করলাম যে, "আইসা রে! তখন যদি আমরা একটা স্কিল শিখতাম।" তখন তো জানি না অত স্কিল-টিস্কিল কি। জাস্ট শুধু জানি হুম, যে গ্রাফিক ডিজাইন করলে টাকা আর্ন করা যাইব। হয়তো অনেক হুম, হুম, ইনস্টিটিউশন ও আছে। ওখানে ভর্তি হইলে ১০-২০ হাজার টাকা দিয়ে ভর্তি হইলে তো পরে ওখান থেকে শিখে আরকি করা যাইব। তো এরকমটা আরকি শুনছি। বাট আসলে কতটুকু ইফেক্টিভ আমি জানি না। যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আসলে ওখান থেকে কোনো কিছু শিখা যায় কিনা। আ বাট এখন গ্রাফিক ডিজাইনেরই মার্কেটটা অত ভালো না আসলে বলা আছে যায়। সবকিছুরই মার্কেট আছে। কম বেশি হিসাবে সবকিছুরই মার্কেট আছে। যদি একজন ব্যক্তি একদম দক্ষ হয়, খুবই ভালো দক্ষ হয়, নিজের এরিয়াটাকে খুব ভালোভাবে ও এনালাইজ করে নিজেকে দক্ষ হিসাবে রাখে, তাহলে ওর ডিমান্ড থাকবেই। যেমন কেউ যদি এরকম থাম্বনেইল তৈরি করে যার থাম্বনেইলটা আমরা এআই দিয়েই বদলে দিতে পারবো। ওই থাম্বনেইলটা তো আর কেউ একজন একজন থাম্বনেইল ডিজাইনার হায়ার করে কেউ আ ডিজাইন করে নেবে না। কিন্তু যদি ওই ব্যক্তি এমন ডিজাইনার হয় যার থাম্বনেইল গুলাই অ্যাট্রাকটিভ, বা ওর ওই থাম্বনেইলটা বানাইতে একটু সময় লাগে, একটু টাইম স্পেন্ড করে, ইউনিক ধরনের হয়। এআই কে
এআই দ্বারা ঐরকম বানানো যায় না এক্সাক্টলি, তাহলে ওই ডিজাইনারের চাহিদা আছে। শুধু থাম্বনেল ডিজাইনার হলে হবে না। শুধু মনে করেন কিছু ব্যক্তি আছে আমাদের সোসাইটিতে বা ফ্রিল্যান্সিং সেক্টরে ধরতে গেলে, যেমন কিছু ব্যক্তি আছে শুধু থাম্বনেল ডিজাইন জানে, আর কিছু ডিজাইন জানে না। ওকে তো আরো কিছু কাজ জানতে হবে। হ্যাঁ, থাম্বনেল ডিজাইন জানি, ঠিক আছে। এই কাজটাকে দেখা যাচ্ছে যে এই কাজটা মার্কেট থেকে উঠে যাচ্ছে। তাহলে আমি আরো কিছু কাজ শিখি, যেমন প্রোডাক্টের ডিজাইন করা বা টি-শার্টের ডিজাইন করাও কাজ আছে, বা আরো অনেক গ্রাফিক ডিজাইনের কাজ আছে। এই কাজগুলো শিখা যায়। যেই কাজটা এআই এর কাছে ধরা-ছোঁয়া নয় বা যেই কাজটা এআই দ্বারা রিপ্লেস করা যাবে না, ওই জায়গায় যাইতে হবে। তাহলে আপনার মার্কেট কখনোই হারাবে না। এরকম হ্যাঁ, ব্যাপার। আমি মনে করি যে টপে থাকতে, টপ 10 এর মধ্যে থাকা উচিত। আর হ্যাঁ, হচ্ছে যে এখন যেহেতু এআই আইসা পড়ছে, তো আমাদের একটা সেক্টরে এক্সপার্টিস আনাটা এটাও একটা হবে আরকি। কারণ আমাদের যদি ধরেন ডিফারেন্ট অ্যাঙ্গেল এর যদি এক্সপার্টিস থাকে, তাহলে হুম, সেক্ষেত্রে আমরা একটা ইউনিক আইডিয়া কিন্তু জেনারেট করতে পারবো। তো হুম, হুম, সেক্ষেত্রে আমাদের জন্য আরো জব অপরচুনিটিস বা হচ্ছে যে যদি আমাদের এন্টারপ্রেনিউরিয়াল অ্যাটিটিউড থাকে সেক্ষেত্রে আমরা আরো হুম, বেশি আইডিয়া জেনারেট করা সম্ভব হইবে আরকি। তো এক্ষেত্রে আমি মনে করি যে এখন বর্তমানে আ একজনের মানে মাল্টিপল এরিয়াতে একটা বিষয়ে এক্সপার্ট বাট মাল্টিপল এরিয়ার একটা নলেজ আছে। তো সেক্ষেত্রে আরকি ভালো করবে আমার মনে হয়। হুম, হুম, হুম। আরো বিভিন্ন, যেমন আমি আমি একজন এসইও এক্সপার্ট। কিন্তু আমাকে আরো মাল্টিপল ক্যাটেগরি গুলা জানতে হয়। যেমন একটা বিজনেস কিভাবে ম্যানেজ হয়, কিভাবে ওই ফাংশনটা চলে, বিজনেসের ফাংশনটা। আরো কোন সোশ্যাল মিডিয়াতে অ্যা পোস্ট করা যেতে পারে বা সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হয়? সোশ্যাল মিডিয়াতে কিভাবে পোস্ট করতে হয়? মনে করেন তারপর পিপিসি অ্যাড কি? এটা কিভাবে কার্যকর হয়? কিভাবে করা যেতে পারে? বা YouTube এ কিভাবে ভিডিও পাবলিশ করা যেতে পারে? এমন না যে শুধু আমি SEO ই শিখছি আর কিছুই জানি না। আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট পারি, আরো অনেক কাজ পারি। মনে করেন এই সবগুলো কাজ আপনাকে নিয়ে একসঙ্গে আগাইতে হবে। যদি আপনি শুধু একটাই কাজ পারেন আপনার কোর সেক্টরে, আর আপনার এমব্রেলার মধ্যে যে আরো কাজগুলো জানতে হবে, এই কাজগুলো জানেন না, তাহলে আপনি একসময় হারিয়ে যাবেন। হ্যাঁ, যেমন হ্যাঁ, অ্যাবসোলিউটলি। এই সময় যদি আমাকে বলে যে SEO গায়েব হয়ে গেছে, সমস্যা নাই। আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কাজটা পারি তো। ওয়েবসাইট ডেভেলপমেন্ট পারি। আরো মনে করেন আমি বিজনেসের গাইড দিতে পারবো। একটা বিজনেস দাঁড়াইছে, ঠিক আছে। ওই বিজনেসের ক্লায়েন্ট আসতেছে না। কিন্তু ওই বিজনেসের কিভাবে ক্লায়েন্ট আসা যাইতে পারে, অফলাইনে হোক, অনলাইনে হোক, কিভাবে বৃদ্ধি করা যাইতে পারে, সব ব্যাপারে গাইড দেওয়া শিখছি। এ এইটা হচ্ছে কোর ফান্ডামেন্টাল। একটা মানুষে যেকোনো লোক যদি কোনো স্কিল শেখে, তার সাইটের স্কিল গুলোও শিখে নিতে হবে। হ্যাঁ, এক্সাক্টলি। যেমন ধরেন আ এখানে বলা যেতে পারে যে কোর প্রিন্সিপাল টা ঠিক রাখা। যেমন অনেক মার্কেটিং কিন্তু চেঞ্জ হইতেছে। বাট কেউ যদি আসলে আমাদের উদ্দেশ্য হবে যে আমরা মার্কেটর হবো। আমরা উদ্দেশ্য না যে ধরেন একটা প্রপার একটা টুলস নিয়ে আমরা পইড়া থাকলাম। বা ধরেন হুম, কেউ Href শিখছে যে না আমি শুধু Href শিখবো। Href শিখা দেন হইতেছে যে আমি একটা আ কাজ-টাজ করব। এরকম। হুম, বিষয়টা আসলে এরকম না। বিষয়টা আমার মনে হয় যে আমাদের প্রিন্সিপালটা ফলো করা উচিত। যেমন আমি নিজের মার্কেটর হিসাবে কিভাবে নিজের করা যায়। হোয়াটএভার হ্যাঁ, দ্যা থিংস যে আ টুল চেঞ্জ হোক বা হইতেছে যে ইন্ডাস্ট্রি চেঞ্জ হোক বা যেটাই হোক, আমরা যদি ট্রুলি মার্কেটর হই সেক্ষেত্রে আমাদের ডিমান্ড থাকবে অলওয়েজ। হ্যাঁ। মানে কোর যে প্রিন্সিপাল গুলা এগুলা আরকি ঠিক রাখা। আল্টিমেটলি একজন বিক্রয় বিক্রয় পারসন হতে হবে, সেলসম্যান। সেম হ্যাঁ, সেলসম্যান এবং মার্কেটিং ইন্ডাস্ট্রিতে টপ হতে হবে বা বিজনেসের কোচ হতে হবে এক ধরনের। আপনি বিজনেসের একটা নির্দিষ্ট ক্যাটেগরির বিজনেসের কোচ হতে হবে। কোচ মানে কি? যেকোনো একটা বিজনেস মনে করেন অ্যা SaaS ইন্ডাস্ট্রি বা B2B যেকোনো এক ধরনের বিজনেসের কোচ। তাদেরকে কোচিং করলেন যে এইভাবে বিজনেসটা আগান, তাহলে আপনার আরো কাস্টমার বৃদ্ধি হবে, বা এই ধরনের অফার তৈরি করেন তাহলে কাস্টমার আরো পাবেন, বা উম অ্যা অ্যা লং টার্ম কাস্টমার গুলো পেতে থাকবেন। এই ধরনের গাইড দেওয়া শিখতে হইবে। এক ধরনের হ্যাঁ, কোচ। এক্সাক্টলি, হ্যাঁ, এক্সাক্টলি আমিও এটা আল্টিমেটলি ওই লোকটা হইতে হবে। হ্যাঁ, তো ভাই আমি যেটা আপনার বলেছিলাম, লেখাপড়া শেষ করছেন আপনি কবে? দেন হচ্ছে আপনি কখন আ ফুল টাইম ইয়া করলেন? আ একেবারে আপনার ফ্রিল্যান্সার জব আকারে। সেক্টরে ঢুকলেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং অথবা হচ্ছে যে আপনার হ্যাঁ, যে এই যে চাকরিটা করলেন এখন। এটা দারুণ প্রশ্ন। অডিয়েন্স ভালোভাবে জানবে তাহলে আমার সম্পর্কে। আমি ২০১৯ সালে এইচএসসি পরীক্ষা দিছি।
তখন কোনো করোনা-টরোনা ছিল না। ওটা সিম্পল ভাবে ছিল। 2019 সালে যখন আমি এইচএসসি পরীক্ষা দেই তখন সুন্দরভাবে আলহামদুলিল্লাহ পার হয়ে চলে গেছি। এক টপকে। তো তারপর আমি ঢাকাতে জব করতাম যাই। জি4এস কোম্পানিতে, সিকিউরিটি কোম্পানিতে যাই জব করছি আমি। তো ওই জায়গায় আমি ৩ বছর জব করছি। ৩ বছর জব করার সময় ওই জায়গায় আমি চিন্তা ভাবনা করছি যে এটা আমার চাকরি না। দিস ইজ নট মাই কাপ অফ টি। তো আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে। ওই ৩ বছরের মধ্যেই আমি অনেক চিন্তা ভাবনা করছি যে এটা আমার চাকরি না, এটা আমার চাকরি না। এরকম ভাবে চিন্তা ভাবনা করছি যে আমি ভবিষ্যতে কি করব? এরপরে আমি কি করব? এই চাকরি থেকে বের হওয়ার পর আমি কি করব? বা ওই সময় আমি নেক্সট স্টেপটা নিতে রাখছি। তখন হঠাৎ করে ইউটিউবে ভিডিও পাই যে ফ্রিল্যান্সিং এরকম আনাগোনার ভিডিওগুলো পাই। য যখন করোনা আসতে শুরু করলো ঠিক ওই সময়। এই করোনার সময় ২০২০ সাল কি ২১ সালে ওই সময়। হ্যাঁ, তো ২০২০ এর দিকে করোনাটা খুব হ্যাঁ, বেশি হ্যাঁ। ছিল। যখন করোনা হিট করছে ঠিক ওই সময় আমি মোবাইলে রিসার্চ করতেছি যে ফ্রিল্যান্সিং কি? আমি তখন কিন্তু এইটাও জানি না যে স্কিল এই শব্দটার মানে কি? স্কিল SKILL স্কিল এই শব্দটার মানে কি? আমি তখনও ওইটারও মানে জানি না। তখন আমি ভাবতেছি স্কিল জিনিসটা কি? তখন আমি রিসার্চ করে জানতে পারলাম যে স্কিল হচ্ছে একটা দক্ষতা যে কাজের মাধ্যমে আপনাকে মানুষ ভ্যালু দিবে। যে কাজটা জানলে আপনাকে মানুষ ভ্যালু দিবে। তখন আমি রিসার্চ করলাম অনলাইনে কি এমন কাজ আছে যেটার কারণে মানুষ ভ্যালু দিবে। তখন অনেক কাজের লিস্ট আসলো। এমন একটা ভিডিও দেখলাম যেখানে প্রপার ভাবে গাইড করা হয়েছে। উম, ওই ভিডিওতে দেখলাম যে সুন্দরভাবে গাইড করছে যে স্কিল কি, কোথা থেকে কাজ পাওয়া যায়, মার্কেট প্লেস কি, সুন্দরভাবে গাইড করছে। ওই একটা ভিডিও আমাকে ক্লিয়ার করে দিছে সবকিছু। তারপর আমি ভাবতে লাগলাম যে প্রথমে আমি ভাবতে লাগলাম যে আমাকে না ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবো তাহলে। এটার যেহেতু অনেক ডিমান্ড আছে। ওই সময় কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট অনেক ডিমান্ড আছিল হ্যাঁ, বাস্তবে। এখনো আছে। তো ওই সময় কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে লাগলাম। এইচটিএমএল, সিএসএস শেখার পর জাভা স্ক্রিপ্ট যখন শিখতে লাগি ভাই আমার মাথা তখন টনক নড়ে যাচ্ছে। জাভা স্ক্রিপ্ট তো মাথায় ঢুকতেছে না আমার। আমি তখন ভাবতেছি না এই কাজ আমার দ্বারা হবে না। তখন ওই চ্যানেলেই আবার আমি দেখি যে ইউটিউবের মধ্যে ওই চ্যানেলে ওয়ার্ডপ্রেস কিভাবে ডিজাইন করতে হবে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট এগুলো নিয়ে শিখাইছে। তখন ওয়ার্ডপ্রেস শিখি, তারপর ফেসবুক অ্যাডভার্টাইজিং। তখন মানে আমি মাল্টিপল জিনিস শিখতে লাগতেছি। মানে এটা একবার শিখতেছি, এটা একবার শিখতেছি, এটা একবার শিখতেছি, যেটা ভালো লাগতেছে সেটা শিখতেছি। তা মানে তখন কিন্তু আমি ল্যাপটপ নেইনি, আমি ভিডিওতে দেখতেছি এটা এগুলো কাজ কিভাবে করতেছে। তার কিছুদিনের পর আমি একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনছি ঢাকার মার্কেট থেকে। ঢাকা কিন্তু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের আনাগোনা অনেক অনেক পাওয়া যায় এগুলি। সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার ওখানে মানে আড়ত ওখানে ধরতে গেলে। তো সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপ কিনছি Lenovo, ওইটা আমার প্রথম ল্যাপটপ ছিল। ওই যে ওইটার মাধ্যমে আমি উঠে আইছি ওই জায়গা থেকে, ফ্রিল্যান্সিং সেক্টর থেকে। তো একটা ধৈর্য ধরতে হয়েছিল আমার, বহুত ধৈর্য এবং পরিশ্রম করার পর যখন আমি পার্মানেন্ট ক্লায়েন্ট এখন চলে, ওই এখন থেকে সার্ভাইভ করতে পারতেছি মানে নিজেকে। একটা সময় তো আমি নিজেই মানে সেক্টরই ছাড়ে দিতে চাচ্ছিলাম যে না আমার দ্বারা হবে না মনে হয়, কাজ টাজ নাই, কাজ শিখছি হচ্ছে না, এরকম অবস্থা। তো পরে না ধৈর্য ধরলাম, লিঙ্কডইনে পার্সোনাল ব্র্যান্ডিং করলাম, তখন থেকে ক্লায়েন্ট পাইতে লাগছি। বাস আলহামদুলিল্লাহ এখন চলছে। কিন্তু ওই যে এখন বললাম আপনার কাছে কি মনে হইতেছে যে আ কলেজে ভর্তি না হইয়া যে এই সেক্টর গুলাতে আপনি ঢুকলেন। তো এটা কি রাইট ডিসিশন ছিল নাকি আপনি কলেজে পড়লে আপনার একটা বেটার লাইফ হইতো? আপনি কি মনে করেন আ এক্ষেত্রে? ভাই এটা সবার পার্সপেক্টিভ সমান হবে না। আমি যদি বলি যে ভাই এগুলা কলেজে না ভর্তি হয়ে বা ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে ইন্টার পাস করে এগুলা কাজ করো, তাহলে আমাকে মানুষ মারবে অনেকে। না, না। তারপরও আপনার এখন কি আ মনে হইতেছে যে না তো আমার হয়তো কলেজে থাকলে অন্যরকম একটা লাইফ থাকতো বা হয়তো যে এক টাকা-পয়সা ইনকাম করার এখন এবিলিটি হইতো না প্রবাবলি। হয়তো হ্যাঁ, টিউশন না, ফিস টিউশন হ্যাঁ, টিউশনি হতো না। আসলে আমাকে চাকরির পিছনে ঘুরতে হতো বা আমার ওই মাইন্ডসেটটা তৈরি হতো না যে একজন নিজে ফ্রিল্যান্সার কিভাবে হওয়া যায় বা একজন কন্ট্রাক্টর হিসেবে কাজ করি মনে করেন আমি পার্ট টাইম বা ফুল টাইম কন্ট্রাক্টর। একটা কন্ট্রাক্টে কাজ নেই, ওই কন্ট্রাক্টে আমি কাজ চালিয়ে যাই। তো আমি যদি ভার্সিটিতে বা কলেজে ভর্তি হইতাম অনার্স করার পর,
তাহলে অনার্স করার পর আমাকে চাকরি খুঁজতে হতো। আমার মাইন্ডসেটটা ওটা তৈরি হতো না। আমি মনে করি। তো সবার, সবার পার্সপেক্টিভ সমান না। আপনি এই যে এর আগেও আমরা আলোচনা করেছিলাম যে আপনি যতই মানুষকে উপদেশ দেন, মানুষ কিন্তু সেই উপদেশ গ্রহণ করবে কাস্টমাইজ ভাবে। তার যেটা ভালো লাগবে সেই উপদেশটা সে নেবে। আমি যদি মানুষকে বলি যে, "ভাই আপনি কেউ আপনারা কেউ ভার্সিটিতে পড়েন না, ইউনিভার্সিটিতে পড়েন না। নিজের মতো ইচ্ছা করে একটা স্কিল খুঁজে বের করেন। YouTube এ তো সবকিছুই খুঁজে পাওয়া যায়। আপনি কি শিখবেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ওই যে কি বলে এথিক্যাল হ্যাকিং বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সবকিছুই শিখা যায় YouTube থেকে। এখন এইটার মধ্যে মাত্র 1% লোক হয়তো শুনবে যে হ্যাঁ, উনি যেহেতু বলছে তাহলে ঠিক। আর 99% লোক বলবে, "ধুর! তাহলে ইউনিভার্সিটি গুলা কিভাবে টিকে আছে? ওরা যদি না শিখাইতে পারে বা ওরা ওরা কেন দাঁড়িয়ে আছে? ওদের কাছ থেকে তো শিখতে হবে।" তো এরকম হচ্ছে ব্যাপার। তো আরেকটা ইউনিভার্সিটি গুলো কোয়েশ্চেন হচ্ছে টিকায় ভাই, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে হ্যাঁ, এই যে ধরেন আপনি ইন্টার পাস করলেন। ইন্টার হ্যাঁ, পাস করে আপনি ইংলিশ শিখলেন কিভাবে? কারণ আপনি তো হ্যাঁ, ডেফিনিটলি আসি ক্লায়েন্ট গুলা বলতেছি। হচ্ছে যে ইংলিশে ই করা লাগে, তাই না? এটা তো ভালো একটা হ্যাঁ, ইয়া হইতে পারে। এইটাও একটা ভালো প্রশ্ন যে আমি আমি মনে করেন যে ২০১৪ সাল থেকে হু, ১৪ হু। সাল ১৫ সালে যখন আমি একটা বাটন ফোন নিয়েছিলাম, তখন থেকে আমি হিন্দি সিনেমা দেখতাম। মোবাইলে লোড করতাম হিন্দি সিনেমা। তো খুবই হিন্দি দেখতে আমি হিন্দিতে অনেক পারদর্শী হয়ে গেছি। আমি মানে হিন্দিতে কথা বলতে পারি। ফ্লুয়েন্ট ধরতে গেলে ফ্লুয়েন্ট। কিন্তু হিন্দিতে আমি লেখা দেখে পড়তে পারি না যে হিন্দি কি লেখা আছে। কিন্তু আমি ফ্লুয়েন্টলি বলতে পারি। একজন হিন্দি স্পিকার হলে ওর সঙ্গে আমি খুব ভালোভাবে কথা বলতে পারি স্বাচ্ছন্দ্যভাবে। তো আমি নিজে চিন্তা করতেছি এইটা যে যদি আমি হিন্দি সিনেমা দেখে হিন্দি শিখতে পারি তাহলে ইংলিশ সিনেমা দেখে কেন ইংলিশ শিখতে পারব না? তখন এই চিন্তাটা আসছে তখন যখন আমি ওই যে ঢাকায় যখন আমি চাকরি করতাম তখন। আর ফ্রিল্যান্সিং শিখতে লাগছি তখন। ঠিক তখন থেকেই ফ্রিল্যান্সিং শিখতে লাগছি তার ওই সময়ই আমি ২০২১ সাল থেকে আমি ইংলিশ সিনেমা দেখতে শুরু করছি। ২০২১ সাল থেকে আমি প্রায় এখনো প্রতিনিয়ত ইংলিশ সিনেমা দেখি। বহুত ইংলিশ সিনেমা দেখছি। আবার বইও পড়ি। প্রতিনিয়ত ইংলিশ বই পড়ি। যেমন এখন পড়তেছি এই যেটা 'মাইন্ডসেট পাওয়ার অফ সাবকন্সিয়াস মাইন্ড'। তো প্রতিনিয়ত বই পড়ি। বই পড়তে হয়। অ্যা আ আমার যে পড়াশোনা বাদ তা না। কিন্তু আমার কারিকুলামের পড়াশোনা বাদ। আমি কারিকুলামের পড়াশোনার মধ্যে নাই। যে আমাকে অনার্সের এই পরীক্ষা দিতে হবে, এই সাবজেক্ট নিয়ে পড়তেছি। আমার কোনো ডিগ্রি নাই। কিন্তু আমি যা পড়ি সেটা আমার চয়েস মতো এবং আমি যা পড়ি আমি মনে করি যে এটা আমার জন্য হেল্পফুল। এরকম বইগুলো পড়ি। খুঁজে বই পড়ি যে অনেক entrepreneur যারা আছে হু, হু। YouTube এ বড় ধরনের উদ্যোক্তারা যারা আছে, যারা ওই বইগুলো রিকমেন্ড করে, ওই ধরনের বইগুলো আমি পড়ার চেষ্টা করি। কারণ যেহেতু ওই বড় ধরনের উদ্যোক্তা ওই বই পড়ছে, তাহলে আমারও পড়া উচিত। আমি এই ধরনের মনে করি। হ্যাঁ, ঠিক আসলে আবার হচ্ছে যে বই কিন্তু আপনি যে একাডেমিক এর বাইরে আমাদের বাংলাদেশে যেটা হইছে মানে হ্যাঁ, স্পেশালি আমি জানি না বাংলাদেশে বলতে আমাদের কথা বলি। আমাদের যে একাডেমিক যে বইগুলো আছে না অত্যন্ত বোরিং। হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে আপনি ভালো কিছু মনে হয় না প্র্যাকটিক্যাল কোনো কিছু শিখতে পারবেন। আমি মানে এটা বেসিক এটা তো লাগবে ডেফিনিটলি। বাট বইগুলা হয়তোবা যেইভাবে লেখা হইছে বা যেভাবে পড়ানো হয়, আমরা আসলে ওই বইটা অত মজা পাই না আসলে পইড়া। কিন্তু আমরা বই যদি পড়লে ইন্টারেস্টিং লাগে না। একাডেমিক এর বাইরে যদি পার্সোনাল ডেভেলপমেন্ট এর বইগুলা পড়েন বা মার্কেটিং বা হইতেছে যে আপনি যদি পারসুয়েশন নিয়া বা এন্টারপ্রেনিউরশিপ এর যে বইগুলা আছে, ওগুলা পড়লে কিন্তু অনেক মজার তথ্য ইভেন প্র্যাকটিক্যাল জিনিসপাতি আসে। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা তো পড়তেও ভাল আমি লাগে যে আবার হচ্ছে বইগুলা যে পড়ি না, এই বইগুলার মধ্যে আমি মানে যখন বই পড়তে লাগে এই বইগুলার মধ্যে ডুবে যাওয়া যায়। মানে নিজের একটা ভাব চিন্তা ভাবনা সবকিছু চলে যায় ওই জায়গার মধ্যে। এমনকি বাইরে থেকে যখন কেউ ডাকেও আমাকে, ওই বইয়ের মধ্যে এতটা মগ্ন থাকি যে আমার বাইরে থেকে কেউ ডাকলে আমি বুঝতে পারি না যে হ্যাঁ, আমি মনোযোগ সহকারে আছি ওই জায়গায়। তো বই এমন বই পড়তে হবে যেই বইয়ের মধ্যে আসলেই কিছু একটা ইনফরমেশন শেয়ার করা হয়েছে যেটা আসলে আপনার সঙ্গে কানেক্টেড হবে। এই ধরনের হ্যাঁ, বইগুলো। হ্যাঁ, আমিও চেষ্টা করি যে বই পড়তে প্রতিনিয়ত পড়ার। আ হুম, আমি মোস্টলি কমপক্ষে ১ টা বই পড়ি ১ মাসে। এটা আমি চেষ্টা হুম। করি। ২ টা পড়ার চেষ্টা করি কিন্তু সময় হয়ে ওঠে না অনেক ইয়া থাকে। বাট আমি প্রত্যেকদিন ২-৩ পৃষ্ঠা একটা মানে ঘুমানোর আগে বই রাইখা দেই আমার বিছানার এটা সামনে। একটা হ্যাবিট করতে হবে, হ্যাবিট। হ্যাঁ, হ্যাবিটটা অনেক হ্যাঁ, ইম্পোর্টেন্ট। হ্যাঁ। এইটা যখন হ্যাবিট এ পরিণত হবে তখনই দেখবেন যে আপনার বই পড়ার আগ্রহ চলে আসবে এমনিতে।
হুম, মানে বললাম যে ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের যে একাডেমিক বইগুলা হচ্ছে যে প্রচন্ড বোরিং। এজন্য আসলে হুম। আ বই পড়ার যে আগ্রহটা আমাদের ওইভাবে জন্মায় না আসলে। ওই ছোট থেকেই, ছোটবেলা থেকেই। কারণ বইগুলো এত আমার বোরিং প্রশ্ন লাগে। হচ্ছে ভাই, হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে কি জানেন? আ আপনাকে যেটা ১ম এ করতে চাইলাম যে ভাই আপনি বিদেশে যখন গেছেন হুম। বা বিদেশে যাওয়ার আগে আপনার অ্যা বিদেশে পড়ার আগ্রহ কিভাবে তৈরি হলো বা কিভাবে আপনি স্টেপ নিয়ে গেছেন? কি স্টেপ নিয়ে গেছেন? যদি এটা একটু বলতেন। আ হ্যাঁ, ডেফিনিটলি। ১ম এ আমি যখন আ এইচএসসি পাস করলাম, আ মানে জাস্ট স্কুল এসএসসি। হুম, তো হুম, এসএসসিটা পাস করার পর তখন আমি আমার তখন হচ্ছে যে ২০২০ সাল। আমার হুম। ইন্টার ব্যাচ হচ্ছে ২০২২, ২১-২২ এর ব্যাচ। তো আমি এখন আ আইডেন্টিটি ক্রাইসিস এ ভুগতেছি যে কি করব না করব, কি করা যায়? আমি তখন যেহেতু করোনা চলে আসছে, তো আমি চাইতেছি যে খুব করা লাগবে। আমার কিছু প্র্যাকটিক্যাল জিনিসপাতি শিখা দরকার। যাতে প্র্যাকটিক্যালি কিছু কাজে-টাজে লাগে। প্লাস হইতেছে যে তো আমি তখন অনেক ভিডিও-টিডিও দেখা শুরু করি, স্টার্ট করি। ভালো, ভালো ভিডিও-টিডিও আসে। তো স্পেশালি বলা যায় যে 10 মিনিট স্কুলের অনেক ভিডিও-টিডিও তখন দেখতাম। তখন আইমান সাদিকদের হচ্ছে যে ওই সাদমান সাদিকের ভিডিও-টিডিও দেখতাম তো ভালোই লাগতো। তো দেন জবের ক্ষেত্রে মানুষ কি মিস্টেক গুলা করে। মানে বাংলাদেশে আমার এটা অনেক আছে যে বাংলাদেশে আসলে অনেক জব ক্রাইসিস। মানে বাংলাদেশে মানুষ জব-টব পায় না। তো তখন ওই রিলেটেড ভিডিও দেখলাম। দেখলে যে কেন আসলে পায় না। তো মেইন বেসিক জিনিস হচ্ছে বাংলাদেশের মানুষের স্কিল নাই। যে তারা প্র্যাকটিক্যালি স্কিল নাই। তারা আসলে কলেজটা পাস করার পরে যখন ইন্টারভিউ দিতে যায়, কোনো সিভিতে কোনো স্কিল থাকে না, প্র্যাকটিক্যালি স্কিল থাকে না। ইভেন ড্রাইভিংটা পর্যন্ত পারে না। তো হ্যাঁ, আমি হ্যাঁ। তখন স্কিল ছাড়া কি এরকম দিব শুনতে একটা লাগলাম। কোম্পানি? তো আমার এখন তাহলে কি করা যায়? যেহেতু ফ্রি টাইম আছে। তো আমি ১ম এ যেটা করলাম সেটা হচ্ছে যে ড্রাইভিং শিখলাম। আমি কই যাক ড্রাইভিংটা ২-১ মাসে শিখছি। শিখার পর হচ্ছে আমি কই আমার প্র্যাকটিক্যাল নলেজ দরকার যাতে করে যদি কখনো যদি লেখাপড়া বাদ দিয়ে দিই বা কন্টিনিউ না করি সেটাও হইল বাট হইল। দেন আমার যেহেতু ড্রাইভিংটা শিখলাম একটু কনফিডেন্স পাইলাম যে না এবার কিছু একটা পারি। এট লিস্ট বলার মতো। দেন আমি ফোকাস দিলাম হচ্ছে যে একটু ইংলিশটা শিখি। তখন আমি হচ্ছে যে প্রচন্ড গ্রুপে-ট্রুপে ইংলিশটা নিয়ে শিখতাম। আ প্রচন্ড গ্রুপে অনেক পোলাপান-টোলাপান আছিল। তো আমিও শিখলাম। তো মোটামুটি স্পিকিং এ ভালো হয়ে গেলাম তখনকার সময়। দেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার তখন কম্পিউটার স্কিল ছিল না তেমন। তো আমিও তখন অনলাইনে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে অনলাইনে কিভাবে আসলে কি করা যায়। যেহেতু আমি যদি জবও নিই, আমার ১ম ইন্টেনশন ছিল জব নেওয়ার। তো সেক্ষেত্রে আমার জব যেহেতু করা লাগবে সেহেতু আমার একটা কম্পিউটার স্কিল দরকার। এক্সেল-টেক্সেল হাবি-জাবি এটা শিখা দরকার। এট লিস্ট জানা দরকার যে আসলে এনভায়রনমেন্ট টা কেমন। তো আমি তখন হচ্ছে যে একটা কম্পিউটার কোর্স দিছিলাম আমার ওই পাশের থেকে, বাজারে থেকে। তো নিছি উনি কিছুই শিখায় না। খালি টাইপিং শিখাইছে। দেন আমি বাসায় এসে ভিডিও-টিডিও দেখে আমরা ফটো-মটো আমার আরেক ফ্রেন্ড ছিল। তো আমরা আরো আ ফটো এডিটিং সব শিখা ফেলাইছি আমরা ভিডিও-টিডিও দেখে। তো উনি অবাক হয়ে গেছে যে, "তাইরে তোমরা কেমনে পারলে এগুলা? আমি পারি না।" হুম, পরে হুম, আমরা হুম। নিজেদের ছবি-টবি বের করছি। তো উনি খুবই আমাদের অ্যাপ্রিশিয়েট করছে। তো তখন ৩ টা জিনিস আমি শিখা ফেলাইছি। তখন জাস্ট করোনার মধ্যে। তো তখন কনফিডেন্স পাইলাম। তো দেন আ আমি তখনই শুনছি যে ঢাকা ইউনিভার্সিটি আমার চান্স পাওয়া লাগবে। সামহাউ আমি খুব ইন্সপায়ার্ড হইলাম। যে না যেহেতু ভালো, ভালো স্টুডেন্ট আছে। আইমান সাদিক, টাইমান সাদিক সবার যাকেই দেখি সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। হ্যাঁ, ঢাকা তো ইউনিভার্সিটিতে মানে পপুলার লোকগুলা সব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি অনেক ইন্সপায়ার্ড হইলাম যে না ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া দরকার। ভর্তি হওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি আসলে বই-টই কিনা শুরু করলাম। তো তখন দেখলাম যে আমাদের যে আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডের ছিলাম, হিউম্যানিটিজ। তো ৩ টা সাবজেক্ট থাকে ইংলিশ, আ দেন হচ্ছে যে বাংলা আর হচ্ছে জেনারেল নলেজ। তো আমি যখন ওই আ নীলক্ষেত গেলাম, নীলক্ষেত গিয়ে হচ্ছে যে আমি গিয়েছিলাম ই ইংলিশের আরো আ ডিপ ডাইভ গ্রামার গুলা শিখার জন্য। তখন সাইফুরস এর কিছু বই ছিল ওগুলা কিনতে যাবো। তো গিয়া দেখি যে ওখানে সব আইএলটিএস এর বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট যে এখানে আইএলটিএস এর বই পাওয়া যায়, এখানে আইএলটিএস এর বই পাওয়া যায়। তো আমি খুব ইন্সপায়ার্ড কি আইএলটিএস এত ফেমাস কি লিগা আইএলটিএস? আমি তখন হ্যাঁ, অত ভালো করে আইএলটিএস এত জানতাম না। ফেমাস। হ্যাঁ, হ্যাঁ। এখনো ফেমাস। আমার কোন ধারণা ছিল না যে আসলে আমি আইএলটিএস করব। তখন আমার কোন ইন্টেনশন আমি গেছি ঢাকা ইউনিভার্সিটির বই কেনার জন্য। ঢাকা ইউনিভার্সিটির জেনারেল কিছু ওই যে আ বই-টই পাওয়া যায়। জেনারেল নলেজ প্লাস হচ্ছে যে গ্রামার গুলো আরো ভালো করে শিখার জন্য।
তো গেলাম সাইফুডসের বই কিনতে, পরে কিনে নিয়ে আসছি আইএলটিএস এর বই। তো দেখি যে কি অবস্থা। পরে আমি আইএলটিএস এর বই ঘাটাঘাটি করে দেখলাম, তারপরে ইউটিউব করলাম। করার পরে দেখলাম যে না, আইএলটিএস করে বিদেশে যাওয়া যায়, বিদেশে গিয়ে হুম। লেখাপড়া করা যায়। তো তখন থেকে হচ্ছে যে ওই প্ল্যান চেঞ্জ হয়ে গেল। কিভাবে কি হইলো আল্লাহ তাআলার ইচ্ছা সব। যে গেলাম হইতেছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের বই কেনার জন্য, যেগুলো আমি বেসিক শিখব। যেহেতু আমি কলেজে ভর্তিও হইনি, করোনা চলতেছে। বাট নিয়ে আসলাম আইএলটিএস এর বই। পরে আইএলটিএস এর বইটাই ঘাটাঘাটি করে দেখলাম কিভাবে কি করা যায়, দিয়ে নিজে আসা। আ হ্যাঁ, এরকমই হয়ে যায় ভাই, ডাইভার্ট হয়ে যায়। ঠিক আছে? প্ল্যান করবেন একটা, হ্যাঁ? হ্যাঁ, তবে সব ক্ষেত্রে না, তবে একটা মনের মধ্যে ইচ্ছা যেটা, একটা কোর প্রিন্সিপাল। আপনার কোর প্রিন্সিপালটা হচ্ছে এটা যে আপনাকে ভার্সিটিতে লেখাপড়া করতে হবে। কিন্তু আপনি সেই সুযোগটা বিদেশে গিয়ে পাইছেন। এটা আরেকটা বড় একটা মনে করেন যে হ্যাঁ। ইচ্ছা তো পূরণ হইছে। এখানে আরেকটা বিষয় হইতো, যখন আমি আইএলটিএস এর বই, তখন তো এই কলেজে ভর্তি হই নাই। জাস্ট আইএলটিএস এর বই একটু দেখা-দেখি করতেছিলাম। তো আইএলটিএস এর ভিতরের যে ওই যে ইগুলা না, আমি খুব মজা পাইতাম। ওদের যে কারিকুলামটা যেভাবে স্ট্রাকচার করে সাজানো, অনেক হুম। ভাল লাগতো। মানে একটা গেমের মতো লাগতো। যে অনেক কঠিন আইএলটিএস। যারা বাংলা একাডেমিক থেকে আসে, তাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। আ স্পেশালি আ রিডিং এ মানে খুব অবস্থা খারাপ হয়ে যায়। মানে তো মানে আমার কাছে এটা মোটামুটি ভোকাবুলারি একদম স্পষ্টভাবে উচ্চারণ করা লাগবেন, তাই নাকি? আ উচ্চারণ করা লাগে না। মানে এটা একটা নাকি ট্রিকি। যে আপনি হচ্ছে যে আ মানে vocabulary মুখস্থর বিষয় না। এখানে আপনার পুরা প্যাসেজটা পইড়া বুঝতে হইব। দেন ওখানে আবার fill in the gap, true, false, not given এগুলো অনেক আসে। যারা আসলে IELTS এর প্রিপারেশন নিতেছে তারা বুঝবে। স্পেশালি যারা বাংলা একাডেমি থেকে আসছে, তারা রিডিং এর প্যারাটা আসলে বুঝে। আসলে রিডিং এর প্যারাটা কেমন। তো যাই হোক, তো আ আমার মানে একটা ভাল লাগতো। ওই আর্টিকেল গুলা খুবই ইনফরমেটিভ ছিল। আ সবগুলা রিসার্চ পেপারের, মনে হয় রিসার্চ কোন পেপার থেকে নিয়ে আসা ওই আর্টিকেল গুলা বানানো। তো ভাল লাগতো। দেন হচ্ছে যে এই কলেজ যখন ওপেন হইলো, করোনা তো কমলো ভাব। যেহেতু হইলো আমাদের। তো তখন আমি পুরা বাদ দিয়ে দিলাম যে না, আমার এখন করা দরকার। এ আমার এইচএসসি টা ভালো রেজাল্ট করা দরকার। যেহেতু এটা আমার ২ টার এটা আমার অনেক ম্যাটার করে। তো আমি তখন আর আইএলটিএস পড়ি-টড়ি নাই। জাস্ট আমি এখন কমপ্লিটলি এইচএসসি শেষ করলাম। এইচএসসি শেষ করার পরে দেন আমি, আমার যেহেতু প্ল্যানই ছিল আগে যে আমি বিদেশে চইলা আসুম। তো সেই তো আমি সাথে সাথেই আইএলটিএস টা দিয়ে দিই। আইএলটিএস টা দিয়ে আমার কোনো ইয়ার গ্যাপ-ট্যাপ হয় না। আমি ২০২২ এর ব্যাচ। চইলে আসছি সাথে সাথে। ওই বছর আমাদের এক্সাম শেষ হয় হচ্ছে ডিসেম্বরের, ২০২২ এর ডিসেম্বরে। আমি সেপ্টেম্বর ইনটেকে চলে আসি। মার্চের ইনটেকটা ধরতে চাইছিলাম কিন্তু হয় নাই। যেহেতু আমার ডিসেম্বরে শেষ হইছে, তো অনেক ফল ইনটেক ছিল। ইউরোপে ওইদিকেও ছিল। বাট ওইদিকে দেখলাম যে আসলে ব্যাংক স্টেটমেন্ট প্রিপেয়ার্ড এর জন্য কিছু বিষয় লাগে। এটা একটা ৬ মাসের একটা বিষয়। তারপর হচ্ছে যে আরো কিছু পেপার-টেপার লাগে। আমার রেজাল্টও তখন বের হয় নাই। আ তো এইজন্য আসলে ওই মার্চের ইনটেকটা ধরতে চাইছি, হয় নাই। বাট পরে হুম। সেপ্টেম্বর ইনটেক আসলো। পরে সেপ্টেম্বর ইনটেকটা ধরছি। এই আ কুরিয়ার। তো এইভাবে তো আরকি আসা। আপনি যখন এইভাবে আসা। আমার কথা হচ্ছে আপনি যখন কোরিয়াতে যান, অ্যাডমিশন কি বাংলাদেশ থেকেই এপ্লাই করেছিলেন অ্যাডমিশনের জন্য হ্যাঁ, নাকি হ্যাঁ। ওখান থেকে? আ বাংলাদেশ থেকে আপনি ১ম আইএলটিএস টা দিবেন। দেন হচ্ছে ওই আপনার যত পেপার গুলো আছে ওগুলা রেডি করবেন। এটার একটা ট্রিকস হচ্ছে যে অনেক এজেন্সি, আমরা এজেন্সি দিয়ে আসছি। কারণ আমি যেহেতু আমার যেহেতু সময় কম, আ আমি যদি আবার একটু আমার সময় হাতে বেশি থাকতো, সেক্ষেত্রে আমি একাই চলে আসতাম। একাই হচ্ছে যে এপ্লাই কইরা একাই চলে আসতাম। আমি আবার ভাবলাম যে যেহেতু উনারা এক্সপার্ট, উনারা এই বিষয়গুলো কাজ করে, তো আমি একটা এজেন্সি হেল্প নিই। তো আমার মনে হয় কেউ যদি এই ট্রিকটা খাটাইতে পারে, সেটা হচ্ছে যে ও কয়েকটা এজেন্সিতে যাবে, গিয়া হচ্ছে বলবে যে, "ভাই আমি হইতেছে যে মার্চ অথবা সেপ্টেম্বর থেকে যাইতে চাই। এখন আমার কি পেপার লাগবে?" তো উনি গেলে উনারে বইলা দিবে যে, "ভাই তোমার এই পেপার গুলা লাগবে। হুম, এইভাবে এপ্লাই করা লাগবে। এত টাকা লাগবে।" মানে এজেন্সি সব বইলা দেয়। তো হুম, তিনি যে উ উ উনি আসলে কোন ব্যক্তি যদি ২-১ টা এজেন্সিতে কাউন্সেলিং করে ফ্রিতে, তো উনি সম্পূর্ণ ধারণাটা পাইয়া যাবে যে এইভাবে করা লাগে, এখানে যাওয়া লাগে। দেন সে পাইয়া গেল। তার হাতে তা যদি নিজে, সময় নিজে থাকে করা সে যাবে তখন। পরে নিজে চলে আসতে পারবে আরকি। এখন তো হুম। অনলাইনের যুগে এখন ইজিলি যাওয়া যায়। তো এখনো আমার প্ল্যান আছে ইনশাআল্লাহ, আমি কোরিয়াতে আরকি থাকার ইচ্ছা নাই। আমি মাস্টার্সটা হয়তো আরো ভালো কান্ট্রিতে গিয়া করব। তখন আমি একাই যাবো। তখন হইতেছে যে আমার যেহেতু এত তাড়াহুড়া নাই। অনার্স আর আর আমার শেষ হইতে ১.৫ বছর কোরিয়াতে যদি সময়। রেসিডেন্সিয়াল পাইতে হয় তাহলে কি কত বছর থাকার এরকম আছে? আ কোরিয়াতে রেসিডেন্স পাওয়ার একটা শর্ত হচ্ছে যে আপনাকে অনেক ভালো ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে।
টপিক লেভেল 5 থাকা লাগবে। তো কোরিয়াতে সিটিজেন পাওয়ার একটু লং প্রসেস আসলে। যে আপনার হয়তোবা মোর দেন 10 ইয়ার্স এর মতো থাকা লাগবে বা মোর দেন আমার অত ভালো ধারণা নাই। বাট হইতেছে অনেক লং প্রসেস থাকার কারণে সবাই আসলে এই দেশে আসলে লং টার্মে থাকে না। আর আপনি ও যদি কোরিয়াতে একবার তার চইলা মানে আসেন বাট অনেক দেশে তো আপনার আছে যে ৫ বছরের মধ্যে দিয়ে যায় রেসিডেন্সিয়াল। অন্যান্য দেশে ৫ বছরের মধ্যে দেয়া দেয়। বাট আপনার যদি ধরেন এখানে এটা শর্ত ইউরোপে হচ্ছে যে দিয়ে দেয় আপনি বিশেষ করে। হ্যাঁ, এখানে আপনার শর্ত হচ্ছে যে আপনি অনার্সটা করলেন যেহেতু আমরা অনার্সে আসছি। অনার্সটা করার পরে আপনার সাবজেক্ট রিলেটেড একটা জব নিবেন। সাবজেক্ট রিলেটেড একটা জব নেওয়ার পর হচ্ছে যে আপনার E7 ভিসাতে চলে আসবো ট্রান্সফার হয়ে। আপনার এখন D2 তে আসছি এখন মানে স্টুডেন্ট। D2 থেকে E7 এ চলে আসবেন। E7 এ হচ্ছে যে আপনার ফ্যামিলি ভিসা। মানে আপনার যেখানে আপনার ফিল্ড আছে ওই ফিল্ডে ওয়ার্ক রিলেটেড আপনি কাজ করেন। তো ওখান থেকে আপনার ভিসাটা কনভার্ট হইছিল। দেন আপনি ফ্যামিলি নিয়ে চলে আসলেন। দেন আপনি হচ্ছে যে এখানে থাকার একটা পারমিশন পাইলেন। দেন আপনি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা কভার করবেন টপিক বলা বলা হয় এটাকে। টপিকটা আপনি কভার করলে আপনার কিছু সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট দেখাইতে হবে যে না আপনি এত, এত টাকা আপনার আছে। কত টাকা যেন অনেক হাই একটা অ্যামাউন্ট দেখানো লাগে। প্লাস হচ্ছে যে আপনার ওই একটা অ্যামাউন্ট আপনার এখানে ফ্যামিলি নিয়ে থাকার এলিজিবিলিটি দেখানো লাগবে যে আপনার মান্থলি ইনকাম এত টাকা আর আপনার এত টাকা আছে রিসোর্স। দেন আপনি এলিজিবল হবেন এখানে স্টে করার জন্য। হুম, থোড়া কমপ্লেক্স। স্পেশালি আরকি ল্যাঙ্গুয়েজের জন্য। ল্যাঙ্গুয়েজের জন্য হ্যাঁ। মানুষ এখানে আসলে আ তেমন থাকতে চায় না। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অনেক হিউজ ব্যারিয়ার। যেহেতু ধরেন আপনার মতো অনেকে তো যারা যায় আসলে আরকি জাপানেও থাকতেছে। জাপানে থাকতেছে, চায়নাতে থাকতেছে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ যদি শেখার আপনি জন্য। ল্যাঙ্গুয়েজ পারেন, ল্যাঙ্গুয়েজ পারলে আপনার জন্য এটা খুবই ইজি এখানে। এখানে মানে সাস্টেইন হ্যাঁ, করার জন্য বা হচ্ছে যে আপনার এখানে খুবই ভালো, সিকিউরিটি খুবই ভালো। দেন হুম, হচ্ছে যে মানে ল্যাঙ্গুয়েজ তাহলে ওভারঅল শেখা উচিত। সবকিছুই হ্যাঁ, যারা পার্মানেন্ট থাকতে চায় তার ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করা উচিত। আমি মনে করি। বাট ধরেন যারা মার্কেটর আছে তাদের জন্য একটু কষ্ট। আমি মনে করি। হুম। কারণ হচ্ছে এখানে যে এনভায়রনমেন্ট গুলাই সম্পূর্ণ আলাদা। এটা মানে আনবিলিভেবলি আলাদা। আ ওদের মানে চায়নাতে আ কোরিয়াতে অ্যালাও আছে। যেমন চায়নাতে ধরেন WhatsApp অ্যালাও না বা Google-টোগল হয়তো অ্যালাও না বা এগুলো অ্যালাও না। Perplexity অ্যালাও না। ওখানে DeepSeek চালায় মানুষ। আ তারপর হচ্ছে আছে, ChatGPT আছে। অ্যালাও না। ওখানে ডিপসিক তারা ইউজ করে। বাট হচ্ছে হুম, কাহিনী কি যে কোরিয়াতে সবকিছুই অ্যালাও বাট হচ্ছে যে ওরা নিজেদের প্রোডাক্ট ইউজ করে। এজন্য আরকি হুম। যারা মার্কেটার আছে ওদের অ্যাডাপ্টেশন এ একটু ইয়া হয়। ভালো লেভেলের ল্যাঙ্গুয়েজ লাগবে। আর আজকে যেটা আরেকটা প্রশ্ন আ আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রামের লোকজন বুঝছেন? আমি যে গ্রামে বসবাস করি এখানে অনেক ছেলেপেলে এরকম প্রশ্ন করে যে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং শিখবো। এই ফ্রিল্যান্সিং ওয়ার্ডটাকে না একটা মনে করে। হুম, মনে করেন স্ক্যাম টাইপ একটা মনে করে। যে মনে করে যে এটা একটা ভুয়া। এটার মধ্যে সব ধান্দাবাজ, এখানে কোনো ইনকাম নাই। এ এটা আবার অনেকে এরকম মনে করে যে এখানে গেলেই টাকা খুব তাড়াতাড়ি মানে কুইক ইনকাম টাইপ এরকম মনে করে। তো ২ ধরনের মাইন্ডসেট বা বিভিন্ন ধরনের মাইন্ডসেটের লোক আছে। আর অনেকে জানতে চায় এটা যে কোন বয়সে শিখা উচিত। অ্যা আপনার ধারণা অনুযায়ী কি? আমি মনে করি যে এটা ইন্টার পাস করার পরই ওই ব্যক্তিকে কোনো দক্ষতা শিখা উচিত। হ্যাঁ, এটা ট্রু। কারণ হচ্ছে যে ধরেন আমি মনে করি যত তাড়াতাড়ি আপনি হচ্ছে যে কোনো আ যত আর্লি শুরু করা যায়। আপনার হুম, যত হুম। বয়স হইব আপনার রেসপনসিবিলিটি বাড়বো, আপনার আ সময় কমতে থাকবো। আপনার ব্রেইনও কিন্তু আস্তে, আস্তে উইক হয়ে যাইতেছে। অ্যাডাপ্টেবিলিটি হ্যাঁ, হ্যাঁ, ক্ষমতা হ্যাঁ। কমে যাইতেছে। তো সেক্ষেত্রে যত আর্লিতে ধরেন আপনি শুরু করতে পারবেন, অত বড়, বড় স্কিল এর দিকে আপনি ফোকাস হইতে পারবেন। যেমন ফর এক্সাম্পল হুম, কেউ যদি এখন আমাদের তারপর ইয়াং এজ বাট কেউ যদি ধরেন ২৫-২৬ এ চইলা গেছে বা ৩০ বছর হুম। বয়সে চইলা গেছে। তিনি কিন্তু চাইলে এখন আর কোডিং শিখতে আগ্রহী হইব না। কারণ কোডিং শিখা একটা লং প্রসেস। প্লাস হইতেছে ওই কোডিংটাকে আয়ত্ত কইরা ওনাকে হচ্ছে যে একটা জব ফিল্ড এ নেওয়া, জবে হুম, যাওয়া। হুম। সেক্ষেত্রে উনার অনেক বড় রেসপনসিবিলিটি চলে আসতেছে, ফ্যামিলি আছে। বাট হ্যাঁ, আপনি যদি আর্লিতে শুরু করেন, যত আর্লি আপনি ফ্যামিলিয়ার হবেন, আমার জানার মতে হচ্ছে যে কেউ যদি আ ইন্টারের পরে করলে তো বেস্ট। কারণ তখন সবাই মোটামুটি সবকিছু ওভারঅল ফ্যামিলিয়ার। সবকিছু নিজের একটা আ ডিসিশন মেকার নিজে। আর যখন আপনি যদি কলেজের সময় বা এইচএসসি শেষ কইরা যদি আপনি স্টার্ট করেন তাহলে তো আরো ভালো। যেহেতু আপনার সময় আরো বেশি আছে। কলেজ লাইফ। হ্যাঁ, কলেজে অত আমার জানার মতো অত ইয়ে না। আমি নিজেও কলেজ পড়ছি। অত যে খুব যে সিরিয়াসলি ইয়া না। আপনি একটা সময় বের করে নিয়ে আপনি একটা স্পেসিফিক
ফিল্ডে ফোকাস দিয়ে আপনি আগাইতে পারেন চাইলে। হ্যাঁ, আর হ্যাঁ। ইন্টারের পরে তো ডেফিনিটলি অনার্সে থাকা অবস্থায় আমি মনে করি যে অনার্স পাস করা আ মধ্য দিয়ে আপনার হচ্ছে যে একটা স্কিল নিয়ে আপনার বের হওয়া। এটা মানে এক্সাক্টলি, একটা এক্সাক্টলি। হ্যাঁ, সেলফ লার্নিং অনার্স একটা পাস স্কিল নিয়ে করার বের হওয়া। অনার্স অনার্স পাস করার পরেই আপনার জন্য একটা হাতে স্কিল থাকে, আপনি যেন একটা কিছু করতে পারেন। অনার্স পাস করার পরে আপনাকে যেন চাকরির পিছনে ঘুরতে না হয়, বরং আপনিই যেন এমন একটা ব্যক্তি হন যার কাছে লোক আসবে কাজ করে নেওয়ার জন্য। হ্যাঁ, এটা আমার এটা আমি টার্গেট। আরকি ফিল করি। যেমন আমি নিজেকে কোয়েশ্চেন করি যে আসলে এখন তো আমরা স্টুডেন্ট। ঠিক আছে? স্টুডেন্ট হুম, হিসাবে নিজেকে আইডেন্টিটি দিতে পারি যে না আমি এখন স্টুডেন্ট লেখাপড়া করতেছি। হুম, বাট আমি যখন গ্র্যাজুয়েট হয়ে যাব তখন আমার আইডেন্টিটি কি? তো আমি আইডেন্টিটি ক্রাইসিস এ ভোগব। তো এই চিন্তাধারা থেকে কি আমি আসলে নিজেকে আস্ক করি যে আমার আইডেন্টিটি কি থাকবে যখন আমি হইতেছে ইয়া করার পরে, আমার গ্র্যাজুয়েট হওয়ার পরে। এইজন্য আমি চাইতেছি যে না নিজেকে আমার কোনো একটা আইডেন্টিটি লাগবে যে না আমার এখন হুম। গ্র্যাজুয়েট হয়ে গেছি। আমি নিজেই কোনো বিষয়ে এক্সপার্ট। হয়তো আমি নিজে একজন ডেভেলপার বা হচ্ছে আমি মার্কেটর বা হইতেছে যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার। যাতে ধরেন আপনি যদি ধরেন সম্পূর্ণভাবে ওখান থেকে আর্নিং এ পর্যন্ত না পৌঁছাইতে পারলেও আপনি যাতে ওই বিষয়টা নিয়ে একবারে কমপ্লিটলি ফোকাসড হয়ে যাইতে পারেন। ফর এক্সাম্পল হ্যাঁ, ধরেন হ্যাঁ। আপনি 70% শিখা ফেলাইছেন, বাট আপনি ক্লায়েন্ট হুম। পান নাই। বাট আপনি যদি চান যে আ যদি তখন আপনার গ্র্যাজুয়েট হয়ে গেলেন। ৩ বার যদি আপনি ফুল টাইম সময় দেন, যেহেতু আপনি ওই এনভায়রনমেন্ট এর সাথে ফ্যামিলিয়ার, তখন কিন্তু আপনার ক্লায়েন্টটা আপনার হয়ে গেল। মানে ৩ মাসে হ্যাঁ, আপনার হ্যাঁ, আর হ্যাঁ। জবের পিছনে দৌড়ানো লাগলো না। আমি মনে করি যে এইভাবে করাটা বেস্ট হবে। হ্যাঁ, হ্যাঁ। আমি আমি যখন জব করতাম ঢাকায়, ঠিক আছে? আমিও তখন এই যে এই আইডেন্টি আপনি বললেন না আইডেন্টিটি। তো আমি এই জিনিসটা চিন্তা করতাম যে হ্যাঁ, আমি যদি এখান থেকে চাকরি ছেড়ে যাই, আমার নামের ১ম এ টাইটেলটা কি বসবে? যে অনেকের যেমন ডাক্তারের নামের ১ম এ ডক্টর অমুক তমুক এরকম একটা নাম থাকে। ডক্টর বা ইঞ্জিনিয়ার নামের ১ম এ একটা টাইটেল থাকে। তো আমার নামের ১ম এ কি এমন টাইটেল থাকবে যার কারণে মানুষ আ অ্যা একটা চাকরি দিবে, ভালো একটা রেসপেক্ট দিয়ে কাজ দিতে চাইবে? কি এমন টাইটেল থাকবে যেটার কারণে মানুষ দক্ষ মনে করবে? তো আমি এইটাই খুঁজে বের করার চেষ্টা করছি। অনেক রিসার্চ করছি। রিসার্চ করে এই যে বললাম তখন যে কাজ শিখছি এরকমভাবে। ডেভেলপমেন্টের কাজ শিখছি। ১ম এ ভাবতাম যে না নিজের ১ম এ একটা ডেভেলপার একটা ভাইব নিবো যে ডেভেলপিং এর কাজ শিখব। কিন্তু ডেভেলপিং আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে। পরে আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যখন যাই, ওই সেক্টরে কাজ করতে যাই দেখি যে এই সেক্টরটা অনেক বড়। ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটাও অনেক বড়। যেমন ডেভেলপিং যারা করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তো হুম। এখানেও কিন্তু অনেক বড় সেক্টর আছে। যেমন কেউ হয়তো HTML, CSS দিয়ে কাজ করে, কেউ হয়তো React, JavaScript এইসব দিয়ে কাজ করে। আবার আছে অনেকে PHP দিয়ে কাজ করে। এখানে বিভিন্ন কোডিং এর কাজ আছে। কেউ হয়তো নির্দিষ্ট একটা কোডের প্রতি স্পেশালিস্ট। ঠিক ডা আ ডিজিটাল মার্কেটিং এও অনেক জায়গায় এমব্রেলার মতো একটা জিনিস। হয়তো কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ স্পেশালিস্ট কিংবা কেউ LinkedIn এ ওই যে LinkedIn এ স্পেশাল কোচিং করার স্পেশালিস্ট, হ্যাঁ, হ্যাঁ। কেউ হয়তো SEO ইমেইল স্পেশালিস্ট, মার্কেটিং, কেউ PPC স্পেশালিস্ট। তো এরকম বিভিন্ন কেউ ফিল্ড ইমেইল আছে। মার্কেটিং এর স্পেশালিস্ট। এটা যখন মানে আমি এটা শিখতে লাগি ডিজিটাল মার্কেটিংটা, তখন আমি বুঝতে পারছি না আমার সবকিছু শেখা উচিত নয়, বরং একটা শেখা উচিত। ওই সময় যদি এই গাইডটা আমাকে কেউ দিত, তাহলে আমার অনেক মাস মনে করেন সময়টা বেঁচে যাইত। আমি সবগুলার উপর ফোকাস করছিলাম। তখন আমি Fiverr এ গিগ খুলছি। সবগুলা সার্ভিস দিতেছি। এই যে মনে করেন যে আ ট্র্যাকিং আছে না? ওই যে Google ট্যাগ ম্যানেজার, হ্যাঁ, Google হ্যাঁ। এনালাইসিস আ এগুলা এগুলাও শিখছিলাম আমি তখন। যে একটা ওয়েবসাইটে ট্র্যাকিং কিভাবে করতে হয়, বাটনগুলো ক্লিক হচ্ছে কিনা এটা কিভাবে ট্র্যাক করতে হয়, এগুলা শিখছি। আমি তখন ভাবতে শুরু করি, এত কমপ্লেক্স কাজ কেন শিখতে হয়? আমার একটা সিম্পল এই স্কিল একটা স্কিল নিয়ে কাজ শিখলেই তো হয়। তখন আমি WordPress, Shopify আর Squarespace এগুলোর SEO নিয়ে কাজ মানে শিখা শুরু করি। দিয়ে এগুলোতে কিভাবে ড্যাশবোর্ডের অ্যাক্সেস কিভাবে নিতে হয় আর ড্যাশবোর্ডটা কিরকম, ইন্টারফেসটা কিরকম, ঠিক এই কাজগুলা শিখা শুরু করি। এবং WordPress এ ডেভেলপমেন্টও শিখছি, SEO শিখছি, বোথ। তো আমার তখন মনে হয়েছিল যে হ্যাঁ, নামের ১ম এ একটা আইডেন্টিটি থাকা প্রয়োজন। আপনি তখন যেটা বললেন। নামের ১ম এ একটা আইডেন্টিটি থাকলে মানুষ আসলে ভ্যালু দিবে তো আপনাকে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর। তো
হ্যাঁ, ওই যে প্রথমত ইন্টার হচ্ছে যে আপনি একটা বিষয়ে এক্সপার্ট হবেন। দেন আপনি হ্যাঁ, পরে জেনারেলাইজ আপনি একটা নিলেন। যেমন ধরেন আপনি SEO এক্সপার্ট। বাট হুম, আপনি হইতেছে যে ছোটখাটো হইতেছে যে আপনি এডও ম্যানেজ করতে পারেন। বা হ্যাঁ, হইতেছে পারেন। বা আপনি হয়তো ইমেইল মার্কেটিং ও পারেন বা সোশ্যাল মিডিয়াও হুম, মার্কেটিং একটু পারেন। বা হুম, আপনার একটাতে এক্সপার্ট হওয়া লাগবে যেটা আপনার আইডেন্টিটি থাকবে। বাট আপনি ওভারঅল এনভায়রনমেন্ট টা জানেন। তাহলে হচ্ছে যে আপনি আমি মনে করি আগায় থাকবেন। তো আমিও এই যে আমার স্টার্টিং পয়েন্ট এইভাবে ছিল। আমার স্টার্টিং পয়েন্টটা ছিল সবার আগে SEO দিয়া। তো আমি যখন আমি ফ্যাশনেটে ছিলাম ওই খালিদ ফারহান ভাইয়ের যে ছিল উনি টাইপ করতো যে মোস্ট হ্যান্ডসাম ম্যান উনি হ্যাঁ, হ্যাঁ, এইগুলা ওনার র‍্যাংক ভিডিও আমি করতো। অনেক দেখছি, অনেক ভিডিও দেখছি। উনারও এইটা র‍্যাংক করতে। তো আমি খুবই ফ্যাসিনেটেড হইলাম যে ওই যদি আমার নিজের এরকম একটা যদি আসে, আমি মানে শুরুটা এইভাবে ছিল কিউরিয়াস ছিলাম যে আমার যদি ওয়েবে যদি আমার নিজেরও একটু দেখা-মেখা যায় তো আমারও ভাল লাগবো। যে আমি মানে যদি ভাবতে একটু পারবো র‍্যাংকিং করতো। যে আমারও ভাই যে এরকমই মনে হ্যাঁ, হইতো তুই আমারও। হইতেছে যে আমার নাম সার্চ দিলে তুই Google এ পাবি, ChatGPT তে পাবি। তো আমি এখনো ভাবনি বলতে আমি যখন কোরিয়াতে আসি আমার আ ফ্রেন্ডস ফ্রেন্ডরাও আসে, আসে। তো আমি তো তখন থেকে হইতেছে যে এগুলা করি। আ তো আমি হইতেছে যে আমার ক্লাসে আমি একদিন হচ্ছে যে আমি বলছি যে, "তুই আমার" কি জানি বলছে, কি যেন বলছে এরকম কথা উঠছে যে আমি কই যে, "তুই আমারে চিনোস না? আমার তো এটা Google এ চিনে, ChatGPT চিনে।" ঠিক আছে? তো ওরা অনেক মানে হয়ে গেল এটা সেটা। তো দেন হচ্ছে যে আমি কই, "না তুই সত্যি, সত্যি দোস্তামি না। তুই সার্চ দিয়ে দেখবি যে আমারে পাবি।" তো আসলে এরা সত্যি, সত্যি আমার নাম দেখে সার্চ দিছে। দেন হচ্ছে আমারে পাইছে। তো ওরা খুবই একটু ফ্যাসিনেটেড পরিচয় কয় দেওয়ার কি সময় ওর নাই এখন, খালিদ না? ফারহান ভাইরে চিনে কয়, "তুই তো আগামীর খালিদ ফারহান।" আমি কই, "আরে না, এটা মজা লাগে।" তো এই মানে এই স্টার্টিং পয়েন্ট এভাবে ছিল। তো পরে দেন হচ্ছে যে আমার তো মোটামুটি প্রজেক্ট-টজেক্ট ভালোই চলতেছে। আনিমেল কোরিয়া-টোরিয়া দেন সোলসিপ দেন আমি হচ্ছে যে চেষ্টা করতেছি যে ভালোভাবে ম্যানেজ করার। আর্নিংটা রেভিনিউ-টেভিনিউ ভালোই জেনারেট হইতেছে এখন। তো ওভারঅল ভালো যাইতেছে বলা যায়। উম মানে ওই যে একটা কথা আমিও এরকম বলতাম যে, "পরিচয় দেওয়ার সময় নাই, Google এ গিয়ে সার্চ করো।" মানে আমার স্টার্টিং পয়েন্টটা এইভাবেই ছিল যে না হ্যাঁ, Google এ খুঁজা পাইবো আমারে দেন হচ্ছে ChatGPT খুঁজা পাইবো তো নিজের কাছে একটু ভাল লাগবে। হ্যাঁ, নিজে এটা একটা উইশ ছিল মনে করেন। এই উইশটা নিয়েই আপনি এগোইছেন আর আপনি স্কিল শিখতে পারছেন। এরকম ব্যাপার। তো যেটা একটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে কোন বয়সের মধ্যে শেখা উচিত। মেইন পয়েন্ট হচ্ছে আপনার শেখা উচিত আপনার ফ্যামিলির দায়িত্ব নেওয়ার আগেই আপনার স্কিল শেখা উচিত। আপনি যখন ফ্যামিলির দায়িত্ব নেবেন ঠিক তখন যেন আপনার হাতে কাজ থাকে। আর আপনি যেন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তখন ইনকাম করতে পারেন। এমন না যে আপনি কাজ শিখতে লাগছেন, আপনার পরিবারের দায়িত্ব নিয়ে ফেলাইছেন, আর ওই সময় যেয়ে কাজ শিখতে লাগছেন। তখন আপনি প্যানিকের মধ্যে পড়ে যাবেন। কাজ নাই, কবে কাজ পাবো? হায়, হায়, হায়! কি শিখবো এখন? কোনটা থেকে কোনটা যাবো? এরকম একটা প্যানিকের মধ্যে। তো ওই সময় যেয়ে আর কিছু শিখা যায় না। ওই সময় মানুষ হ্যাঁ। ইনকামের ধান্দাই করে যে কখন আসবে টাকা। ওই সময় যা মানুষ তখন তাহলে নেগেটিভ চিন্তা করতে শুরু করবে যে কবে আমি মনে করি যে কি খাই? প্যাশন বলতে আপনার প্যাশন থাকা উচিত। যেমন ধরেন হ্যাঁ, আমি যখন প্রজেক্ট দাঁড় করাই দিয়েছিলাম আমার যে ওই যে নিবিড় কোরিয়ার যে তো হ্যাঁ, তখন তো ট্রাফিক আসতেছে না। ট্রাফিক হ্যাঁ, আসতেছে না প্রতিনিয়ত। আমি তখন আবার পার্ট টাইম জবও করি। আ হুম, তো কাজও একটু ডিফিকাল্টি ছিল। বাট আমার মধ্যে প্যাশন ছিল যে না আমি আ এটা এক্সপ্লোর করতে চাই। আমি এটা মানে আমার টাকা-পয়সা ডাজন্ট ম্যাটার। বাট এটা আমি যদি গ্রো করতে পারি আমার কাছে অনেক ভালো লাগবে। হ্যাঁ, তো হ্যাঁ, আমি হ্যাঁ, তারপরেও প্রতিনিয়ত যে কন্টিনিউয়াসলি যে এফোর্ট টা দিতেছিলাম, তো সেটাই হইতেছে যে আমার আসলে রেজাল্টটা দিছে। বাট আপনি যদি ধরেন আপনার মেইন বিহাইন্ড দ্য সিন যদি টাকা থাকে কিন্তু এটা কিন্তু আপনি গিভ আপ করে দিবেন খুব সহজেই। কারণ হইতেছে কি? কারণ হচ্ছে যে আপনি তখন আর হচ্ছে ওই স্ট্রেংথ টা পাইবেন না যে ৬ মাস চইলা গেল, ১ বছর চইলা গেল, কিছুই হইতেছে না। আপনার হয়তো ১ বছর হুম, গেলে আবার ডোমেইন রিনিউ করা লাগতে পারে। তো সেক্ষেত্রে হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ, দেখেন যে আপনি যে ট্রাফিক এর আশা করছিলেন বা যে রেভিনিউ জেনারেট করতেছিলেন ওটাও আসতেছে না। আ তো সেক্ষেত্রে আপনার গিভ আপ করার চান্সেস হাই হয়ে যায়। বাট আপনি যদি হুম, প্যাশন থেকে শুরু করেন যে না এমনি জাস্ট এনজয়, লেটস সি হোয়াট হ্যাপেন্স। যদি এই টেনডেন্সি থেকে আপনি স্টার্ট করেন তো আপনি ওখানে লেগে থাকতে পারেন অনেক বেশি। হুম, হুম। তো আমি যখন এরকম এসইও শিখতে শুরু করি, আমি ডাইরেক্ট আগে ওয়েবসাইট ডোমেইন কিনে নিছি। আমি দেখতে চাই যে তখন কিন্তু আমি পার্সোনাল ডোমেইনটা কিনিনি। ওই যে আমার নামের ডোমেইনটা। ১ম এ আমি আরেকটা এমনি একটা ডোমেইন কিনছিলাম। মানে ওই নামটা কেউ সার্চই করে না ওইটার। এমন একটা ডোমেইন। তো ওটার নাম ছিল কার.কো এরকম। তো ওইটা ডোমেইনটা কিনার পর আমি প্র্যাকটিস করতেছি কি অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যামাজনের অ্যাফিলিয়েট কিভাবে করা যায়। মানে
আমার তখন একটা ইচ্ছা জেগে গেছে যে আমাকে এখনই ইনকাম করতে হবে, অ্যাফিলিয়েট মার্কেটিং করব, আর ওখানে আমার অ্যাফিলিয়েট কমিশন ইনকাম করব, আমার অ্যাফিলিয়েটে লিঙ্ক গুলোতে মানুষ ক্লিক করবে, আমার ইনকাম হবে। আমি তখন এই ধারণা নিয়ে ফেলাইছি, আমি মনে করছি 10-15 দিনের মধ্যে আমি হয়তো ইনকাম করতে শুরু করবো। ওই গভীরে যাওয়ার পর পরে আমি বুঝতে পারি, এ বাবা, এই জগৎ তো অনেক, এটাকে আগে র্যাঙ্কিং করাইতে হবে, এসইও করতে হবে, আবার অপটিমাইজ করতে হবে, অনেক অনেক ভেজালের কাজ আছে, ব্যাকলিঙ্ক দরকার হবে, সাইট অপটিমাইজ করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে ভালোভাবে। আর ঠিক ওই সময় যায় আমি এইসব কাজকর্মগুলো ভালোভাবে শিখতে পারছি, কারণ ওই সময় আমার ওই যে ইনকামের আগ্রহটা চলে আইছে অলরেডি, আর ওই সব আমার শিখতেই হবে এরকম। তো ওই জিনিসটা আমাকে পুশ করছে ওই সময়, যে আমাকে এখনই এই কিছুদিনের মধ্যে ইনকাম করতে হবে, নয়তো আমার ইনকাম নাই। কারণ ওই সময় 2022 সালের দিকে আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম, ঠিক ওই সময় এই কাজটা শিখতেছিলাম আমি, 22 সালের শেষের দিকে, একদম ডিসেম্বর ওই সময়। তো 23 সাল থেকে আমি প্রপার ভাবে কাজ শিখতে লাগছিলাম, আর তখন এই কাজগুলো শিখছি। তো আমি এজন্য বলতে চাই, যারা কাজ শিখবে তারা যেন 20-22 বছর বয়সেই যেন কাজ শেখা শুরু করে, ফ্রিল্যান্সিং সেক্টরের কাজ। 20 বছর 22 বছর হওয়ার মধ্যেই যেন কাজ শেখা শুরু করে। তার পার হলে, মানে 22-23 পার হয়ে গেলে, তখন খালি আপনার মানে, এখন বয়স কত ভাই? আমার এখন 22-25 বছর। আপনার 25? হ্যাঁ। আমার কত গেস করেন? আপনার কত হইবে? আপনার 23 বছর হইবে। হ্যাঁ, 23 এখনো হয় নাই। 23 মে মাসে হবে। হ্যাঁ। আমি তো যখন বুয়েটে আসছি তখন আমার 20 ছিল। 20 বয়স ছিল। হুম। খুবই ইয়াং তো ছিলাম। এখনো ইয়াংই, বাট একটু এক্সপেরিয়েন্স আগের থেকে। তো ওই যে ওই টেন্ডেন্সি, ওই সময় আমি এটা বুঝতে শিখছি যে কোনো ব্যক্তি যদি ভালো একটা দক্ষতা অর্জন করতে চায়, সে যেন 25 বছরের মধ্যে যেন ওই দক্ষতাটা অর্জন করে নেয়। তাছাড়া 25 বছর পার হয়ে গেলে, ফ্যামিলি যখন হয়ে যাবে, বিয়ে শাদী করে ফেলবেন, ওই সময় আপনার মধ্যে টেন্ডেন্সি চলে আসবে যে এই মুহূর্তে ইনকাম কই, আমার ইনকাম নাই। আর ইনকাম না থাকলে আপনার শেখার আগ্রহ কোথায় থাকবে? আপনি ওই সময় ইনকাম নিয়েই দৌড়ে বেড়াবেন। হ্যাঁ, এক্সাক্টলি। যেকোনো হোক, যেকোনো ভাবে হোক, আপনাকে ইনকাম করাই লাগবে। ইনকাম ছাড়া আর কোনো গতি নেই। টাকা আসা লাগবে পকেটে। আর পকেটে যখন টাকা আসবে, আপনি ইনকাম করবেন অন্য একটা, মানে আপনার আপনার জবের সেক্টরেই নয়, ওইরকম একটা কাজ করবেন। মনে করেন ডালি কোদালের কাজ করলেন আপনি, কিংবা আহ, রাজমিস্ত্রির লেবারের কাজ করলেন। ওই সময় তো আপনার সময়ই ওইদিকে, আপনার আর শেখার কোথায় সময় পেলেন? আপনার লাইফটাই বরবাদ হয়ে গেল। এক- হ্যাঁ, এ, বেশিরভাগ আমাদের সোসাইটির লোকজন এই ভুলটাই করে। তারা অনার্স পর্যন্ত অপেক্ষা করে, অনার্স পাশ করার পর তখন যায় ওরা সিদ্ধান্ত নেয়, না এখন যায় স্কিল শিখি একটা। ভাই, ওই সময় আপনার সময় নেই, আপনার আর ওই হাতও তার সময় নেই। আপনাকে যতই শেখানো হোক, যতই ভালো গাইড দেওয়া হোক, আপনার মাথায় এখন খালি এইটাই আসবে যে আমি কখন টাকা ইনকাম করব, কখন টাকা ইনকাম করব। আপনার হ্যাঁ, যতই বলা ইউনিভার্সিটি হোক যে আর লাইফটা কিছু আসলে নেই। বাংলাদেশের যে যারা আছে হয়তো খুব কম মানুষই আরকি তারা কাজে লাগায়। ইউনিভার্সিটি গিয়ে প্রেম প্রীতি কইরা আসলে লাইফটা নষ্ট করে দেয়। হ্যাঁ, তো অনেকে নষ্ট এইটাই করে হয় দেয়, মানে বেশি। বেশিরভাগ। হুম, এটাই তারা হয় এটা বেশি। বুঝতে পারে না। মানে একটা বিষয় কি হচ্ছে কি, অভাব যদি না আসে, ঠিক আছে, ওই ব্যক্তি কখনো এটা বুঝতে পারবে না যে ভবিষ্যতে তাকে কি করতে হবে। আর যার মধ্যে অভাব আছে, সে বুঝতে পারবে যে আগামী 2 বছরের মধ্যে যদি আমি কিছু একটা না শিখি, তাহলে আমাকে রিক্সা চালাই খাইতে হইবে, কিংবা আমাকে রাজমিস্ত্রির কাজ করেও খাইতে হইতে পারে। এরকম যদি টেন্ডেন্সি চলে আসে মাথায়, তখন আপনি কিন্তু শিখতে শুরু করবেন, যাই হোক আমাকে হ্যাঁ, কিছু মানে শিখতে হবে। আমার রিয়ালাইজেশনটা কখন থেকে আসছে বলি যে আমার রিয়ালাইজেশনটা আসছে যে যখন আমার ফ্রেন্ড সার্কেল আমাদের ওখানে ট্রেন্ড হচ্ছে যে আপনি ইদার হয় মিডল ইস্টে চলে যাবেন অথবা আপনি হচ্ছে যে ইউরোপে চলে যাবেন। তো হুম। এটা হচ্ছে টেনডেন্সি। তো আমি ভাবলাম যে আমি যদি মিডল ইস্টে যাই সেক্ষেত্রে ইউরোপে তো হয় না সহজে। যে ওই যে হুম। যেভাবে টাকা পয়সা দিয়ে আছে যেভাবে যায়। তো এটা আরকি ইললজিক্যাল মনে হইছে আমার। কারণ লাইফ রিস্ক আছে। প্লাস হচ্ছে যে আমি অনেক শুনছি যে এটা অনেক কষ্ট বা এরকম শোনার কারণে তো আমি এদিকে আগ্রহী আগে থেকে ছিলাম না। তো আমি তখন চিন্তা করলাম যে যদি আমি মিডল ইস্টে যাই, তো সেক্ষেত্রে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই গেছে। তো সেক্ষেত্রে ওরা কষ্টের কাজ করতে পারে, ফিজিক্যাল লেবার করতে পারে। বাট আমি এমন একজন মানুষ যিনি আসলে ফিজিক্যাল লেবার করতে পারবো না। তো হ্যাঁ, এই হ্যাঁ, এই হ্যাঁ। ধারণা থেকে আমার হইতেছে যে মাথায় প্রেশার চলে আসলো যে আমি কি করব? ওরা তো হচ্ছে যে ওরা তো এলিজিবল এটা করার জন্য। ফিজিক্যাল লেবার ওরা করতে পারবো। ওরা বাট আমি তো এমন মানুষ না যে আসলে ফিজিক্যাল লেবার দিয়ে তার রেস্ট অফ দ্য লাইফ আসলে পার করতে পারবো।
আমি কখনো হচ্ছে যে ওরকম ফিজিক্যাল লেবার করিনি। ইভেন বাসা বাড়িতেও বলা যায় হচ্ছে যে পানি পর্যন্ত ঢাইলাও খাই না। খাই নাই। হুম, এখন হ্যাঁ, হ্যাঁ, খাই। আ বাট মানে এরকমটা ছিলাম। তো এই রিয়ালাইজেশন থেকে আসা যে আ আমি আসলে কি করব? সবাই এরকম হইতেছে। তো এই জিনিসটা আমাকে আসলে ভাবাইছে যে না, আমার আসলে কিছু একটা করা উচিত বা শিখা উচিত। হ্যাঁ, যাতে করে আমাকে ফিউচারে একটু বেটার পজিশনে দেয়। বা হ্যাঁ। আমার নিজেকে যেটা নিজেকে আগের থেকে মানে যখন আপনার ইয়ং এজ আছে, এজটা খুব কম, তখন থেকে আপনাকে এই প্রেশারটা নিতে হবে যে আমি যদি ওই বয়সটাতে যাই, ২৫, ২৬ বা ৩০ বছরে যাই, তখন কিন্তু এইরকম অ্যামাউন্ট আমার থাকা লাগবে। না হইলে আমারে একটা খুব খারাপ ধরনের কাজ করতে হবে যেটা আমার করার ইচ্ছেই নাই। হ্যাঁ, এক্ষেত্রে এরকম কি প্রেশারটা এক্ষেত্রে হচ্ছে যে আপনার আমাদের এনভায়রনমেন্ট অনেক ইফেক্ট করে। যেমন ধরেন বাংলাদেশের যে আমাদের আমাদের আশেপাশে কেউ আসলে করতেছে না। আউটস্ট্যান্ডিং কাজ কেউ করতেছে না। সবাই হচ্ছে যে ফুর্তি করতেছে, ইয়া করে। তো আমাদের মাইন্ড ওরকম ভাবে স্ট্রাকচারড হয়ে যায় যে না হ্যাঁ, 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 হ্যাঁ। আ এটা দারুণ কথা বলছেন। এটা দারুণ কথা বলছেন। বাট আমারও আপনি যদি এট দ্যা সেম টাইম দাঁড়ান, আপনি যদি এট দ্যা সেম টাইম যদি ধরেন আপনি আ যদি সিলিকন ভ্যালিতে থাকেন, আমেরিকায় থাকেন, দেখবেন যে ওরা মানে ছোট, ছোট পোলাপান স্টার্টআপ এর জন্য আগ্রহী। ওরা এই বিজনেস স্টার্ট করেছে, ডিফারেন্ট জিনিস ট্রাই করতেছে। আ ইভেন এখন তো আরো এআই এর জন্য আরো বেশি ইজি হয়ে গেছে স্টার্টআপ। তো তারা অনেক অ্যামেজিং জিনিসপাতি করতেছে। আমি অনেক ফার্স্ট মিলিয়ন মাই ফার্স্ট মিলিয়ন যে পডকাস্টটা এটা আমি শুনি অনেক। তো এখানে আ অনেক এপিসোড আছে যারা মানে এট দ্যা 19 এ অনেক ভালো, ভালো কাজ কইরা ফেলাইছে। যেমন মার্ক জুকারবার্গই বলেন নাই তখন প্রোগ্রামিং কত হার্ড ছিল, টুইটার ছিল না, কিছু ছিল। ও কিন্তু ফেসবুক ইনভেন্ট কইরা ফেলাইছে এতটুকু বয়সে। হুম, কিন্তু আমাদের বাংলাদেশের পোলাপান কি করে? হয়তো ও ১৯ বছর বয়সে বাইক নিয়ে ঘুরে। আর না হয় হইতেছে যে এটা হচ্ছে বিষয়টা হচ্ছে কি জানেন? As like your circle, you will become as your community or as your society. মানে আপনার সারাউন্ড যেরকম থাকবে আপনি ঠিক সেরকমটাই হওয়ার চেষ্টা করবেন। আপনার সারাউন্ডে যদি এমন বন্ধু-বান্ধব থাকে যারা এখন থেকেই প্রোগ্রামিং শিখতেছে বা ফ্রিল্যান্সিং শিখতেছে, কাজকর্ম শিখতেছে, তাদের ইনকামের গোলটাই হচ্ছে এরকম যে তারা $1,000,000 ইনকাম করবে ভবিষ্যতে বা এট লিস্ট তারা মাসে $5,000 $6,000 ইনকাম করবে। তাহলে আপনার মাসে ঐরকম ৳১৫,০০০ সেলারির ইনকামের চিন্তা আসবেই না কখনো। আপনি তখন এটা ভাববেন যে, "আরে! আমার বন্ধু-বান্ধব $5,000 নিয়ে চিন্তা ভাবনা করতেছে। তাহলে আমি কেন এরকম ৳১৫,০০০ সেলারি নিয়ে চিন্তা ভাবনা করব?" এরকম। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, যেমন ধরেন এই যে আমাদের এখানে আমরা আসছি, আমরা এখানে এসে কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করতেছি। হ্যাঁ। মাশাআল্লাহ যে পার্ট টাইম জবের পাশাপাশিও মানে নতুন কোনো কিছু করার চেষ্টা। আমার ফ্রেন্ডরাও সেম। সবাই এখানে অ্যাম্বিশিয়াস। সবাই কোনো না কোনো কিছু করতেছে। সবাই চেষ্টা আছে আরো উপরের দিকে যাওয়ার। মানে লাইফটা আসলে আপনি যখন একটা বাংলাদেশে থাকলে কিন্তু আবার সেটা হইতো না। বাংলাদেশে থাকলে লাইফ চলে যায়। সমস্যা নাই। হয়তো এনজয় করতাম। হয়তো হুম, হুম, প্রেম-প্রীতি করতাম। ওই হুম। ইয়েতে যাই বইসা-টইসা থাকতাম। কিন্তু এখানে কিন্তু ওই জিনিসটা কেউ ভাবে না। আমাদের হ্যাঁ, মাথায় আসে হ্যাঁ, না হ্যাঁ। সত্যি কথা। ওই ২-১ জনের গার্লফ্রেন্ড ছিল বাংলাদেশে। ওই যে হয়তো আছে বাট তারা স্টিল এখানে আসার পরে তাদের মাইন্ডসেট পুরা চেঞ্জ হয়ে গেছে। তারা হুম, হুম, খুবই হুম। ডিসিপ্লিনড। ইভেন গার্লফ্রেন্ডও ভালো সময় দিতেছে একটা স্পেসিফিক টাইমে। কারণ কাজ করে আসার পর অত সময় থাকে না। একটা স্পেসিফিক টাইমে সময় দিতেছে। আবার নিজেকে ডেভেলপও করতেছে। মানে সবকিছু একটা স্ট্রাকচার ভাবে চইলা যাইতেছে। বাট বাংলাদেশে থাকলে কি হইতো? বাংলাদেশে থাকলে হয়তো একটা এমন আনইউজুয়াল একটা আনইম্পোর্টেন্ট মানে একেবারে কোনো লাইফে কোনো কাজই লাগবে না। এমন একটা জিনিসটা পইড়া থাকতাম বা থাকতো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেটা আসলে বিশেষ কোনো করে কিছু না। কারণ সারাউন্ডিং বাইক নিয়ে এরকম ঘোরাঘুরি হ্যাঁ, বাইক নিয়ে ঘোরাঘুরি, সময় কাটানো বা আড্ডা দেওয়া। এই ছাড়া আর কোন কাজ নাই। সোসাইটির মধ্যে দেখবেন যে নেগেটিভ এই নেগেটিভ পিপল অনেক আছে। অনেক নেগেটিভ আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবেন যে যারা গ্রামে থাকে অনেক নেগেটিভ ছেলেপেলে আছে। যাদের খায়-দায় কোন কাজকর্ম নাই। তারা অনেক সময় স্পেন্ড করে এমন কাজে যেটা কোন কাজই না। এবং নিজেকে শেখার জন্য যে একটা সময় দিতে হয় সেটাও তো তারা কোন ফোকাস করে না। যদি এদেরকে গাইড করা হয় যে ভাই কিছু করতেছেন ভবিষ্যতে কি প্ল্যানিং করতেছেন? তারা বলবে এই যে লাইফ এরকম ভাবেই যাবে। এদের সঙ্গে থাকলে মানে নিজেকেও ডাউন করা। এক্সাক্টলি এটাই। হ্যাঁ, তো ঠিক ওই সময় আমি যে ঢাকা ছিলাম আমার জন্য ভালো এটা গুড লাক মনে করি আমি যে ওই সময় আমি ঢাকায় ছিলাম, একাই ছিলাম প্রায়। অনেক সময় একাই থাকতাম বিশেষ করে। সারাউন্ডটা ঐরকম বানায় নিছি যে বাইরে কারো সঙ্গে চলাফেরা করব না, একাই থাকবো দেখি। টানা ২ বছর একাই থাকছি। তার আগে ৩ বছর কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল এরকম ছিল যে যাদের সঙ্গে চাকরি করতাম তাদের সঙ্গে ছিলাম আমি। কিন্তু তাদেরও মাইন্ডসেট এরকম না যে আমার মতো উন্নত মানের বা এরকম না। তাদের তাদের মাইন্ডসেটও ঐরকম গ্রামের
ছেলেপেলেদের মতো। কিন্তু ওখান থেকে আমার বের হয়ে আসতে একটা পরিশ্রম করা লাগছে। নিজের মাইন্ডকে প্রেশার দেওয়া লাগছে যে, "না, এদের মতো হওয়া যাবে না। আমাকে এদের থেকে উন্নতভাবে একটু বের হয়ে আসতে হবে।" নিজেকে প্রেশার দিছি। সব কাজকে ছোট বলছি না, সব কাজই সমান। ভাই কিন্তু আমার নিজের না মনে হইতো এরকম যে এই কাজটা আমার জন্য না। এর থেকে আমি ভালো কিছু করতে পারবো। আমার দ্বারা আরো কিছু ভালো করা সম্ভব। এরকমটা আমার মনে হইতো। তখন ওই সোসাইটি থেকে আমি বের হয়ে আসছি। ওই জবটা আমি ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে ২ বছর আমি প্রায় বাসার মধ্যে থাকছি। বাসার মধ্যে থেকে নিজেকে ডেভেলপ করছি এবং প্রতিনিয়ত এরকম একটা চ্যালেঞ্জ নিতাম যে আজকের মধ্যে এই কাজটা শিখবো, এই কাজটা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার জন্য খরচ হলেও হবে। ওয়ার্ডপ্রেস এর মনে করেন যে এই যে বললাম আমি ডোমেইন কিনছি, হোস্টিং কিনছি। কিনে আমি ওয়ার্ডপ্রেস এর ডেভেলপমেন্ট কাজ শিখা শুরু করছি। কাজ শিখতে যে আমাকে একটা কোর্স কিনতে হয়েছে তা না। YouTube দেখেই শিখছি। YouTube থেকে সবকিছু শিখা যায়। তো ওই যে একটা চ্যালেঞ্জ আমার মধ্যে কিউরিওসিটি ছিল যে আমাকে একটা কিছু হইতে হবে। এই টেনডেন্সি আমাকে এরকম বানাইছে। হ্যাঁ, এই তো যে যেটা বললেন যে আসলে সব জবই কিন্তু সমান। বাট হুম, হচ্ছে যে একটা কি যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই আছে না যে আমার আসলে এই কাজটা আমার কাছে আমার মানে আমার প্যাশন এ নাই। যেমন ধরেন কেউ হ্যাঁ, রান্না করতে খুব ভালোবাসে। রান্না হুম, কিন্তু হুম, খারাপ জিনিস না। হ্যাঁ, কারো কাছে এটা ভাল লাগে, কারো কেউ আসলে প্যাশন টা ফিল করে বোরিং না যে লাগে, না হ্যাঁ। ভালো কারো লাগতেছে না। একটু বোরিং লাগে যে এটা এই আমি মনে করি ঝামেলার যে কাজ। আমাদের সবার উচিত আসলে যে আমাদের যেই জিনিসটা আসলে কাজ মনে না হয়, হুম, সেই জিনিসটাকে যদি আমরা প্রফেশন বানাইতে পারি তাহলে সবথেকে বেস্ট। যেমন কেউ হয়তো কম্পিউটার স্টাফ ভাল লাগে। অনলাইনে ব্যবসা-বাণিজ্য করতে ভাল লাগে। সে এটা করুক তার জন্য। কারণ যখন সে এটা করে তার প্রফেশন বানাবে সে তখন তার লাইফে একটা সাকসেসফুল হিসাবে হ্যাঁ। সে দেখবে। কেউ রান্না করতে ভালোবাসে রান্না করুক। ডাজন্ট ম্যাটার যে সে রান্না প্যাশনটাকে দিয়া বানাইতে ইনকাম হবে। করুক। হ্যাঁ, সে রান্না দিয়ে ইনকাম করুক। যেহেতু সে সেটা পছন্দ করে। তো আমার ডেফিনিশন এ যে আমি যেটা করতে ভাল লাগে আমি সেটাকে যদি আমি প্রফেশন বানাইতে পারি, ওখান থেকে আমি টাকা আর্ন করতেছি, আমি হুম, লিভিং করতেছি, তাহলে আমি এটা আমার সাকসেস এর ম্যাট্রিক্স হিসেবে আমি ধরবো। হুম, হুম, হুম। ঠিক আমার এরকম। মাল্টি-মিলিয়ন ডলার আসলে দরকার নাই। আমার ওই যে বিলিয়নস অফ ডলার দরকার নাই। আমার জাস্ট কি দরকার? আমার যেটা করতে ভাল লাগে, আমি সেটা করতেছি। ওখান থেকে একটা ডিসেন্ট অ্যামাউন্ট আমার আসতেছে। আমার ওভারঅল লাইফটা ব্যালেন্স আছে। দ্যাটস ইট। আর সোসাইটি ভাই অনেক ডিপেন্ড করে বুঝছেন? সোসাইটি বা আপনার সারাউন্ডটা ডিপেন্ড করে আপনি কি হবেন এই ব্যক্তিটা ডিপেন্ড করে আপনার সারাউন্ডটা কিরকম। আপনার আশেপাশের বন্ধু-বান্ধবগুলা কিরকম, বা আপনি কোন সোসাইটিতে বসবাস করেন, আপনার পরিবার কিরকম, এটা ডিপেন্ড করে ভাই। 100% ডিপেন্ড করে আপনি কোন ব্যক্তিতে পরিণত হবেন। যেমন আপনি যদি একটা হাই ইনকাম ওয়ালা লোক হইতে চান তাহলে আপনাকে আপনার সারাউন্ড ডেফিনিটলি একটা নির্দিষ্ট বয়সে পরিবর্তন করতে হবে। আপনি যদি এমন লোকদের সঙ্গে চলাফেরা করেন যারা মাসে ১৫,০০০ ৳২০,০০০ ইনকাম করে বা তারও নিচে, অ্যা হয়তো ছোটখাটো কাজকর্ম করে। তাদের সঙ্গে চলাফেরা করে আপনি একটা বড় অ্যামাউন্টের ইনকাম করা লোককে ওই ধরনের ব্যক্তিতে পরিণত হতে পারবেন না। কারণ তাদের সঙ্গে থেকে আপনি ওই জিনিসটা শিখতে পারবেন না। আপনাকে বের হয়ে আসতে হবে। ওই সোসাইটিটা ছেড়ে দিতে হবে। ওইটাকে বলে কমফোর্ট জোন। হুম, যেই রাইট। জায়গাটাকে আমরা থাকতে ভালো লাগতেছে, বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিতে ভালো লাগতেছে, ওটা একটা কমফোর্ট জোন। ওই কমফোর্ট জোনটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে রাইট। দিয়ে আপনাকে বের হয়ে এমন জায়গায় যেতে হবে, যেই জায়গায় লোকজন বড় কিছু চিন্তা করে বা আ আরো উন্নত মানের চিন্তা করে, ওই ধরনের ব্যক্তির সঙ্গে চলাফেরা করলে আপনার ওই ধরনের মাইন্ডসেট তখনই তৈরি হবে। আমি এরকম একটা কোথায় যেন শুনছি নাকি পড়ছিলাম যে, আপনি এমন একটা জায়গায় যাবেন যেখানে হচ্ছে আপনার ও অন্যান্য মানুষদের সাথে চলাফেরা কইরা মানে যেই জোনটাতে আপনি ঢুকছেন সেখানে আপনার আনইউজুয়াল ফিল হইতেছে। হুম। আপনি ডিসকমফোর্ট ফিল করতেছেন। যখন আপনি আবার ওখানে কমফোর্টেবল ফিল করা শুরু করছেন, ওখানে রিলেশনশিপটা টিকায় রাইখা আপনি হচ্ছে যে আবার এরকম একটা ডিসকমফোর্ট জোন এ যান। ওখানে যেয়ে হ্যাঁ, আপনি হ্যাঁ, আবার হ্যাঁ। ওই যে আ আবার সর্বদা আপনি হচ্ছে যে হ্যাঁ, ডিসকমফোর্ট ঠিক ফিল বলছেন, করেন। ঠিক বলছেন। এটা হ্যাঁ, এটা আমি আপনাকে তেমনটা হচ্ছে করেছি। যে প্রোগ্রেস দিবে। আপনি যদি একটা কমফোর্ট জোনের মধ্যে থাইকা গেলেন আজীবন, ওখান থেকে আপনি কিছু শিখলেও না। শিখতে হ্যাঁ, পারবেন হ্যাঁ, না। হ্যাঁ। আপনার প্রতিনিয়ত আপনি শিখার মধ্যে দিয়ে থাকতে হবে। আপনি ডিসকমফোর্ট জোন এ যান, ওখানে শিখেন, আবার কমফো এ অটোমেটিক্যালি ওখানে আপনি কমফোর্ট ফিল করবেন। আবার হ্যাঁ, আপনি হ্যাঁ, চেঞ্জ করবেন। আপনার এই না হ্যাঁ। যে আপনি কমফোর্ট জোনটাকে পুরাপুরি বাদ দিতে হইব। ওখানে ভালো রিলেশনশিপ রাইখা আপনি হচ্ছে যে আবার একটা এমন স্মার্ট পিপল দের সাথে আসলে চলাফেরা করেন। হ্যাঁ, সেটা হ্যাঁ, আপনাকে এই আসলে একদম পয়েন্টটাই।
তো কমফোর্ট জোন যখন ছেড়ে দেওয়া যাবে তখনই আপনি উন্নত হওয়ার চেষ্টা করবেন। এটাকে বলা হয়, আমি একটা বই পড়ছিলাম যেটার নাম হচ্ছে মাইন্ডসেট। ওই মাইন্ডসেট বইয়ের মধ্যে বলা হয়েছে ২ ধরনের পিপল থাকে। একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট আর আরেকটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট পিপল তারা সবসময় কমফোর্ট জোনটা ছেড়ে দিয়ে আরেকটা অন্য ধরনের জোনের মধ্যে চলে যায়, যেখানে তাদেরকে সবসময় তাড়না করবে একটা নতুন কিছু শেখার জন্য। এই ধরনের মাইন্ডসেট। তো ওই হ্যাঁ, জোনের মধ্যে চলে এক্সাক্টলি যেতে হবে ধরেন আসলে। এক্সাক্টলি এরকম একটা এক্সাম্পল, যেমন আপনি হচ্ছে যে আ যদি ডিম ভাজতেছেন, আপনি হচ্ছে ডিমটা ফাটাইলেন, হুম, ওই গরম তেলের মধ্যে দিলেন, উল্টাইলেন, পাল্টাইলেন, সেম জিনিস করতেছেন। সেম জিনিসই করতেছেন, প্রসেস সেমই রাখতেছেন, কিন্তু আপনি এক্সপেক্ট করতেছেন যে ডিমটা ভুনা হবে। আসলে কিন্তু হুম। না, আপনার প্রসেসটা চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে হইতেছে যে আপনি যে প্রসেসে আছেন, আপনি যদি কোনো কিছু শিখতে চান তাহলে আপনার আগে ডেফিনিটলি আপনার ডিম ভুনা করতে হলে ওই ডিম ভুনার প্রসেসটা আপনার ওইভাবে আগাইতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ, এইজন্য হ্যাঁ। আপনার ডিসকমফোর্ট ফেস করা লাগলে সেটা করতে হবে। যেমন অনেক ক্ষেত্রে আবার আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে, যেমন আমি তো এমন এখানে একা। তো আমার তো ওরকম স্মার্ট মানুষজন নাই। আমি সেক্ষেত্রে কি করব? হুম। আপনার স্মার্ট মানুষ নাই আপনার, বা আপনার ওরকম ফ্রেন্ড সার্কেল নাই। অনলাইনে সবাই আছে। ইভেন আপনি অনলাইনে তো অনলাইনে অনেক না, স্মার্ট পিপল আনাগোনা। এখানে তো অনলাইনে হচ্ছে আপনি বাংলাদেশে বইসা হচ্ছে স্ট্যানফোর্ডে ক্লাস করতে পারবেন। তাই না? হুম, স্ট্যানফোর্ডের ওই যে ভালো, ভালো কোর্সেস আপনি করতে পারতেছেন। যারা আসলে ওই হার্ভার্ডের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স আপনি বাংলাদেশে বইসা করতে পারতেছেন। ঘরে বইসা ইভেন। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে এটা আসলে কোয়েশ্চেন না। কোয়েশ্চেন ইস নট হাউ টু লার্ন, কিভাবে শিখবো এটা আসলে কোয়েশ্চেন না। কোয়েশ্চেন হইতেছে যে আপনি আ কনসিস্টেন্সি রাখতে পারতেন। আপনার শিখার আগ্রহ আছে কিনা, ডিজায়ার আছে কিনা, এটা হইতেছে হ্যাঁ, কোয়েশ্চেন। ডিজায়ার নিজের আগ্রহ থাকলে সবকিছুই সম্ভব। হ্যাঁ, যেটা বললেন। প্রশ্ন এইটা না যে আমি কিভাবে কমফোর্ট জোনটা ছাড়বো। প্রশ্ন এইটা যে আপনার ইচ্ছা আছে কিনা সেটা আগে জিজ্ঞেস করেন যে হ্যাঁ, আপনার কমফোর্ট জোনটা এক্সাক্টলি। ছাড়ার ইচ্ছা আছে কিনা। তাহলেই আপনি জিততে পারবেন বা তাহলেই আপনি সফলতার চূড়াটায় উঠতে পারবেন। হ্যাঁ। তো ঠিক আছে। আমরা আজকে অনেক আলোচনা করছি হ্যাঁ, অলরেডি। অনেক আলোচনা করছি। নেক্সট এপিসোডে হয়তোবা আমরা কি করতেছি না করতেছি হয়তো আরেকটু বেশি আমরা হুম, এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। তো হুম। এই আশা করি খুব ইন্টারেস্টিং হবে ইনশাআল্লাহ নেক্সট এপিসোড গুলা। ঠিক আছে। আল্লাহ হাফেজ। ভালো ঠিক থাকবেন। আছে।